চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারের নাম হচ্ছে পিরিয়ডিক মোশন। কি নাম? পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন, ঠিক আছে। পিরিয়ডিক মোশনের বাংলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। পিরিয়ডিক মোশনের বাংলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো দেখো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকসটা বা যেই টপিকসের উপরে বেস করে ভাই সিলেবাসটা একটু রাখো, এখন সিলেবাস দেখো এটা আসলে এর মনে নেই আমাদের পাঁচজন। দেখো ভাই, আমি বলছিলাম যে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট এইচএসসি, এর মাঝখানে কোনো পরীক্ষা আমার টার্গেট না। আচ্ছা দেখো, না এগুলো তোমাদের হ্যান্ডেল করতে হবে ভাই। আচ্ছা ভাই, আপনার কথাটা না বলি, ঠিক আছে। দেখো এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকসটা বা যেই টপিকসের উপর বেস করে এই চ্যাপ্টারটাকে কি করা হয়েছে, সাজানো হয়েছে, ওই টপিকসটার নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। কি বলছি? সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে। এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার এবং খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, খুবই মজার একটা চ্যাপ্টার, ঠিক আছে। সিম্পল হারমোনিক মোশন, এটাকে সংক্ষেপে কি বলা হয়? SHM বলা হয়। কি বলা হয়? SHM, সিম্পল হারমোনিক মোশন। বাংলাটা কি? বাংলাটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। বাংলাটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। তো দেখো এই সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত স্পন্দন, এটা হচ্ছে এই চ্যাপ্টারের একেবারে কোর টপিকস। কি বলছে, বোঝা গেছে? তো এইটা বোঝার জন্য আমাদেরকে যেটা প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আমাদেরকে কি বুঝতে হবে? পর্যায়বৃত্ত গতি জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তারপরে আমরা এই সরল সন্ধিত স্পন্দন বিষয়টা বুঝতে পারবো। তো আমরা পর্যায়বৃত্ত গতি জিনিসটা বুঝে ফেলি। দেখো পর্যায়বৃত্ত গতি জিনিসটা কি? অনলি তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে একটা ফিক্সড টাইম থাকবে। কি থাকবে? ফিক্সড টাইম, মানে হচ্ছে নির্দিষ্ট সময় থাকবে, ঠিক আছে। একটা নির্দিষ্ট কি থাকবে? সময় থাকবে। তারপরে হচ্ছে একটা ফিক্সড ডিরেকশন থাকবে। একটা হচ্ছে কি থাকবে? ফিক্সড ডিরেকশন, ঠিক আছে। মানে হচ্ছে নির্দিষ্ট কি থাকবে? নির্দিষ্ট হচ্ছে দিক থাকবে। আর আরেকটা হচ্ছে ফিক্সড পয়েন্ট থাকবে। তিনটা ফিক্সড জিনিস থাকবে। কি থাকবে? ফিক্সড পয়েন্ট, মানে হচ্ছে নির্দিষ্ট বিন্দু। তাহলে আমরা এই তিনটা জিনিস মাথায় রাখবো। দেখো একটা নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট দিক থাকবে, নির্দিষ্ট বিন্দু থাকবে। তো কোনো একটা বস্তুর গতি যদি এরকম হয় যেটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। কোনো একটা বস্তুর গতি যদি এরকম হয় যেটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো। তো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে এটা দেখবো। ফর এক্সাম্পল এই উদাহরণটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ঘড়ির কাঁটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা ঘড়ির কাঁটা, এই যে দেখো। তো এটা হচ্ছে ঘড়ির মিনিটের কাঁটা, ঠিক আছে। এটা কিসের কাঁটা? মিনিটের কাঁটা। তাহলে এটা ঘুরে এখান থেকে ঘুরে আবার এখানে আসতে কত সময় নেবে বলো? 60 মিনিট সময় নেবে, তাই না? নাকি 60 মিনিট সময় নেবে, ঠিক আছে। যেহেতু এটা মিনিটের কাঁটা, তাহলে এটা একবার ঘুরে আসতে কত সময় নেবে? 60 মিনিট সময় নেবে। সেকেন্ডের কাঁটা হলে 1 মিনিট সময় নেবে। ওকে, আচ্ছা। তাহলে আমরা এখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে। এই যে নির্দিষ্ট বিন্দুর কথা বলছি, এটা হচ্ছে আমার নির্দিষ্ট বিন্দু এবং এটা হচ্ছে আমার নির্দিষ্ট সময়। তাহলে দেখো এই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর আবারও কোন দিক থেকে ক্রস করবে? একই দিক থেকে, এই নির্দিষ্ট দিক থেকে ক্রস করবে। আবারও নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে আবারও এই নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করবে কিনা ঘড়ির কাঁটাটা। তাহলে ঘড়ির কাঁটার এই গতিটা কেমন গতি? পর্যায়বৃত্ত গতি। ওকে, ফাইন। তারপরে আমরা দেখি এই যে আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে, এটা হচ্ছে সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী কিভাবে ঘুরে? উপবৃত্তাকার কক্ষপথে। কোন কক্ষপথে ঘুরে? উপবৃত্তাকার। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় কি হয় না? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় কি থাকে না? সমান থাকে না। কি বলছি, বোঝা গেছে? ওকে, ফাইন। তো দেখো সূর্য, এই যে আমাদের পৃথিবী সূর্যকে একবার ঘুরে আসতে কত সময় নেয়? আমরা জানি যে 365 দিন এবং আরো কয়েক ঘন্টা সময় নেয়, 8 ঘন্টা সামথিং মিনিট সময় নেয়, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়। এবার আমরা এখানে কোনো একটা পয়েন্টকে নির্দিষ্ট বিন্দু ধরে নিচ্ছি। এই যে এই বিন্দুটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে। এই বিন্দুটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু। তাহলে এই নির্দিষ্ট সময় পর পর এই নির্দিষ্ট বিন্দুকে পৃথিবী আবারও একই দিক থেকে ক্রস করবে না? আবারও 365 দিন পর এই নির্দিষ্ট বিন্দুকে পৃথিবী আবারও এই নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করবে। তাহলে এই তিনটা জিনিস যেহেতু মেনে চলতেছে, তা আমরা বলতে পারি সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে ঘূর্ণন, এটা কেমন গতি? পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে, দেখো এই উদাহরণটা দেখার পরে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখবো। ফর এক্সাম্পল এখানে হচ্ছে একটা সরল দোলক, এই হচ্ছে একটা সরল দোলক, ঠিক আছে।
তো এই সরল দোলকটা এখান থেকে এখানে যাবে, দেন এইখান থেকে এখানে আসবে, দেন এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে? তা আমি ধরে নিচ্ছি যে তার কত সময় লাগছে এই কাজটা করতে, 2 সেকেন্ড সময় লাগছে। কত সময় লাগছে? 2 সেকেন্ড সময় লাগছে। আমি আবারও বলি, সরল দোলকটা এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে আসছে, দেন এখান থেকে এখানে আসছে। আমরা এটাকে বলি যে একটা পূর্ণ দোলন কমপ্লিট করছে। একটা কি কমপ্লিট করছে? পূর্ণ দোলন কমপ্লিট করছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, একদম ইজি, কোনো কঠিন কিছু না। তো এখানে যে একটা পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে, এটা কি বোঝা যাচ্ছে? আনসার হচ্ছে বোঝা যাচ্ছে না। এখানে বোঝা যাচ্ছিল যে এই বিন্দু থেকে শুরু করছি, আবার এই বিন্দুতে আসছে, মানে একটা পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে। এখান থেকে শুরু করছি, মানে এখান থেকে আসছে, একটা পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে। কিন্তু এখানে কি সেটা বোঝা যাচ্ছে? এখানে এটা বোঝা যাচ্ছে না। তো আমরা কি করব দেখো, এটা যখন চলবে, এটার পাশাপাশি একটা কি চিন্তা করব? বৃত্ত চিন্তা করব। দেখো এই বস্তুটা এখান থেকে এখানে গেছে, তখন এই মিনিটের কাঁটাটা এখান থেকে কোথায় আসছে? এই জায়গায় আসছে, ঠিক আছে? তারপরে এটা এখান থেকে এখানে আসছে, তখন মিনিটের কাঁটাটা আরো 90 ডিগ্রি আসছে, ঠিক আছে? তারপরে এটা এখান থেকে এখানে গেছে, মিনিটের কাঁটা আরো 90 ডিগ্রি গেছে, দেন এখান থেকে এখানে আসছে, মিনিটের কাঁটা কোথায় চলে আসছে? এখানে। অর্থাৎ এখানেও একটা পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে, এখানেও কি কমপ্লিট হয়েছে? একটা পূর্ণ দোলন। অর্থাৎ প্রতিটা বাঁক মানে কত? 90 হিসেবে চিন্তা করবো, বুঝছি? যেমন এটা আবারও বলি, এটা এখান থেকে এখানে গেছে, মানে মিনিটের কাঁটা আর 90 ডিগ্রি ঘুরছে, এখানে আসছে। তারপরে এখান থেকে এখানে আসছে, মিনিটের কাঁটা আরো 90 ডিগ্রি ঘুরে এখানে আসছে। তো এখান থেকে এখানে গেছে, মিনিটের কাঁটা আরো 90 ডিগ্রি ঘুরে কোথায় আসছে? এখানে। এটা এখান থেকে এখানে গেছে, মিনিটের কাঁটা কোথায় গেছে? এখানে গেছে, বুঝছি? তাহলে এখানে এবার বোঝা যাচ্ছে যে এখানে কি হয়েছে? পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে। তো এই পূর্ণ দোলনটা কমপ্লিট করতে কত সময় নিছে? আমরা ধরে নিচ্ছি 2 সেকেন্ড সময় নিছে। তাহলে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়, ঠিক আছে? এবং কোন এই বিন্দুটাকে আমরা নির্দিষ্ট বিন্দু হিসেবে ধরে নিচ্ছি। এটা কি আমাদের নির্দিষ্ট বিন্দু। তাহলে দেখো প্রতি 2 সেকেন্ড পর পর এই বিন্দুটাকে সে এই দিক থেকেই ক্রস করবে। দেখো আবারও 2 সেকেন্ড পর এই বিন্দুকে সে এই দিক থেকেই ক্রস করবে, ঠিক আছে কিনা? তাহলে এই গতিটাও কেমন গতি? এই গতিটাও পর্যায়বৃত্ত গতি, কারণ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে কি করতেছে? অতিক্রম করতেছে। দ্যাটস ওয়াই এটা কেমন গতি? পর্যায়বৃত্ত গতি। তো তোমাদের মধ্যে কেউ একটা প্রশ্ন করতে পারো যে এই নির্দিষ্ট বিন্দুটাকে তো এখান থেকে এদিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাওয়ার সময় তো ক্রস করতেছিল না? এই যে এদিক দিয়ে যাওয়ার সময় তো ক্রস করতেছিল, তাহলে ওই দিকটাকে আমরা নির্দিষ্ট দিক হিসেবে কেন ধরতেছি না? ভেরি সিম্পল আনসার, আমরা বলছি যে পূর্ণ দোলন পরিমাণ যে সময়টা, ওইটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়। পূর্ণ যেই পরিমাণ সময়ে একটা পূর্ণ দোলন কমপ্লিট হচ্ছে, সেই সময়টাই কি সময়? নির্দিষ্ট সময়। তাহলে এই 2 সেকেন্ড পরেই হচ্ছে কি হচ্ছে? পূর্ণ দোলন কমপ্লিট হচ্ছে। তো 2 সেকেন্ড পরে তার দিক কোন দিকে সেটা হচ্ছে আমরা দেখব। মানে পূর্ণ দোলন পরিমাণ সময় পরে সেই নির্দিষ্ট বিন্দুকে কোন দিক থেকে ক্রস করতেছে সেটা হচ্ছে আমরা দেখব। ওইটাই হচ্ছে আমাদের কাছে নির্দিষ্ট দিক, বুঝছি কিনা? তাহলে দেখো এই 2 সেকেন্ড পরে, মানে পূর্ণ দোলন পরিমাণ সময় পরে বা নির্দিষ্ট সময় পরে এই নির্দিষ্ট বিন্দুকে সেই নির্দিষ্ট দিক থেকে ক্রস করতেছে। আবারও 2 সেকেন্ড পরে সেই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট কি করবে? এই নির্দিষ্ট একই দিক থেকে ক্রস করবে। তাহলে এই গতিটাও কেমন গতি? পর্যায়বৃত্ত গতি, বুঝছি? সবাই বুঝছি? ওকে। তাহলে দেখো এরপরে আমরা আরো কয়েকটা एग्जांपल দেখি। এটা দেখলাম আমরা, এবার আমরা একটা স্প্রিং এর एग्जांपल দেখি। যে একটা স্প্রিং আছে এখানে, এটা একটা স্প্রিং, ঠিক আছে? তো এই স্প্রিংটাকে আমরা টেনে ছেড়ে দিছি। তো স্প্রিংটা এখান থেকে এখানে গেছে, দেন এখান থেকে এইখানে গেল, দেন আবার এখান থেকে এখানে আসছে। তো আমি ধরে নিচ্ছি এই কাজটা করতে তার কত সময় লাগছে? তার 2 সেকেন্ড সময় লাগছে। কত সময় লাগছে? 2 সেকেন্ড। কি সে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, দেন আবার এখান থেকে এখানে আসছে। একটা পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে। কেমনে বুঝছি পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে? পাশে একটা বৃত্ত চিন্তা করি, যে এটা এখান থেকে এখানে আসছে, ঘড়ির কাঁটা 90 ডিগ্রি ঘুরছে। তারপরে এখান থেকে এই জায়গায় আসছে, ঘড়ির কাঁটা আরো 90 ঘুরছে। তো এখান থেকে এই জায়গায় গেছে, ঘড়ির কাঁটা এইখানে আসছে, দেন এখান থেকে এইখানে আসছে, ঘড়ির কাঁটা কোথায় গেছে? এখানে গেছে। মানে এখানে একটা পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে, মানে এখানেও কি হয়েছে? একটা পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে, বুঝছি? ওকে ফাইন। তাহলে এই পূর্ণ দোলনটা কমপ্লিট করতে কত সময় নিছে? 2 সেকেন্ড সময় নিছে। এটাকে আমরা ধরে নিচ্ছি নির্দিষ্ট সময়। তাহলে নির্দিষ্ট সময় পর আমি এখানে একটা বিন্দুকে নির্দিষ্ট বিন্দু হিসেবে ধরে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার নির্দিষ্ট বিন্দু। তাহলে এই নির্দিষ্ট সময় পর এই নির্দিষ্ট বিন্দুকে সে এই দিক থেকেই ক্রস করবে বারবার। আবারও 2 সেকেন্ড পর এই বিন্দুকে সে আবারও এই দিক থেকে ক্রস করবে, আবারও 2 সেকেন্ড পর এই বিন্দুকে এই দিক থেকে ক্রস করবে। তাহলে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে ক্রস করতেছে। তাহলে এই গতিটাও কেমন গতি? পর্যায়বৃত্ত গতি। সেম প্রশ্ন আবারও করতে পারো যে এই বিন্দুকে তো এই দিক দিয়ে যাওয়ার সময়ও ক্রস করতেছিল, তাহলে ওই দিকটাকে আমরা কেন নির্দিষ্ট দিক হিসেবে ধরতেছি না? সিম্পল আনসার, কারণ হচ্ছে ওই সময়টা নির্দিষ্ট সময় না, মানে পূর্ণ দোলন পরিমাণ সময় না। আমরা কোন দিকটাকে নির্দিষ্ট দিক হিসেবে ধরবো? পূর্ণ দোলন পরিমাণ সময় পরে সে যেই দিকে থাকবে সেইটাই হচ্ছে আমার নির্দিষ্ট দিক।
তাহলে 2 সেকেন্ড পর বা পূর্ণ দোলন পরিমাণ সময় পর যেই সময় দিয়ে সে একটা পূর্ণ দোলন কমপ্লিট করতেছে ওই সময় পর সে তার দিকটা কোন দিকে সেটা হচ্ছে আমার নির্দিষ্ট দিক। তাহলে 2 সেকেন্ড পর সেই নির্দিষ্ট বিন্দুকে এই দিক থেকে ক্রস করতেছে, আবারও 2 সেকেন্ড পর এই বিন্দুকে এই দিক থেকে ক্রস করবে। তাহলে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে কি করতেছে ক্রস করতেছে। দেখো এটাও কেমন গতি, পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি, তার পিছনে কারণ আছে। দেখো এরপরে আমাদের সাপোজ ধরো একটা রাস্তা, আমাদের কাছে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে আয়তাকার, এরকম আয়তাকার একটা রাস্তা আছে, মাঝখানে হচ্ছে কি, মাঝখানে হচ্ছে মাঠ, মাঝখানে মাঠ আর এখানে হচ্ছে রাস্তা। তো এইখানে হচ্ছে আমি ধরো সাপোজ ধরো এই যে রাজুকে হচ্ছে আমি এখানে দৌড়াইতে দিলাম, ঠিক আছে, ওকে আমি বললাম যে এটা দৌড়াই হচ্ছে একবার ঘুরে আবার এখানে আসতে, ঠিক আছে। তো একবার ঘুরেও এখানে আসছে, তার সময় লাগছে কত মিনিট, আমি ধরে নিচ্ছি তার 5 মিনিট সময় লাগছে। কত মিনিট সময় লাগছে? 5 মিনিট সময় লাগছে। 5 মিনিটে সে একবার ঘুরে আবার এখানে আসছে, ঘুরে বললাম যে আবার ঘুরতে, ঠিক আছে। তাহলে সেই নির্দিষ্ট বিন্দুকে দেখো আবারও 5 মিনিটের মধ্যে এই একই নির্দিষ্ট বিন্দুকে আবারও একই দিক থেকে কি করলো, ক্রস করলো। তাহলে এই রাজুর গতিটাও কেমন গতি, পর্যায়বৃত্ত গতি। কেন? কারণ সে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে ক্রস করছে, দ্যাটস ওয়াই তার গতিটাও কেমন গতি, পর্যায়বৃত্ত গতি। বুঝছি? রাস্তার চেহারাটা যদি এরকম হয়, রাস্তার চেহারাটা যদি কিরকম হয়, রাস্তার চেহারাটা যদি এরকম হয়, ঠিক আছে, রাস্তার চেহারাটা যদি কিরকম হয়, এরকম হয় যে এখানে একটা বস্তু আছে, বস্তু বলতেছি, রাস্তার চেহারাটা এরকম, ঠিক আছে। এখানে আমি ধরো এই যে নাকিবকে ছেড়ে দিলাম, ওকে বললাম ঘুরে ঘুরে এখানে আসতে, এবং সে সময় নিচ্ছে কত, ধরে নিচ্ছে 1 ঘন্টা সময় নিচ্ছে। কয় ঘন্টা? 1 ঘন্টা সময় নিচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো ও যদি ওরে বললাম আবার যাইতে, তাহলে ও আবারও 1 ঘন্টা পর এই বিন্দুকে একই দিক থেকে ক্রস করছে। তাহলে নাকিবের গতিটাও কেমন গতি এখানে, ভেরি সিম্পল, পর্যাবৃত্ত গতি। কারণ পর্যাবৃত্ত গতি 3টা রুলস সে কি করছে, মেনে চলছে। বুঝছি কিনা? পর্যাবৃত্ত গতি 3টা রুলস কি করছে, সে মেনে চলছে। বুঝছি? আচ্ছা ফাইন। তো এরপর দেখো এই জিনিসটা আমরা বুঝি, তাহলে আমরা যেটা দেখতেছি এখানে যে পর্যায়বৃত্ত গতির জ্যামিতিক শেপ আছে। দেখো এটা কেমন শেপ, এটা হচ্ছে বৃত্তাকার শেপ, এটা হচ্ছে বৃত্তাকার শেপ। এটা কেমন শেপ, এটা হচ্ছে ইলিপস। এটা হচ্ছে কিসের শেপ, ইলিপস। ইলিপস বলা হয় এটাকে, ইলিপসের বাংলা হচ্ছে উপবৃত্ত। এই শেপটা কেমন শেপ, উপবৃত্তাকার শেপ। এই শেপটা কেমন শেপ, এটা হচ্ছে প্যারাবোলা। এটাকে কি বলা হয়, প্যারাবোলা বা পরাবৃত্ত। এটা হচ্ছে পরাবৃত্তের শেপ, ঠিক আছে। এটা কেমন শেপ, ত্রিভুজ, আমরা জানি এটা হচ্ছে ত্রিভুজ শেপ, ঠিক আছে। আর পরাবৃত্তের শেপই এটা হচ্ছে আয়তাকার শেপ, ঠিক আছে। এটা হচ্ছে সরল রৈখিক শেপ। পরাবৃত্ত কি এরকমই কি সব সময় পরাবৃত্ত? সরল রৈখিক শেপ, হ্যাঁ এটা পরাবৃত্ত, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বললাম, যে কোনো শেপের হতে পারে, এই তিনটা জিনিস মেনে চলতে হবে। বুঝছে কিনা? তাহলে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতির কি থাকবে, জ্যামিতিক শেপ থাকবে। এই ভাই তোমার নামটা কি জানো? হ্যাঁ ইসকা এদিকে চলে আসো, এই পাশে চলে আসো, তাহলে বানাতে দেখবা, এদিকে চলে আসো, সামনে চলে আসো। আচ্ছা তাহলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতির কি থাকবে, বল পর্যাবৃত্ত গতির কি থাকবে, জ্যামিতিক আকার থাকবে, ঠিক আছে। পর্যাবৃত্ত গতির জ্যামিতিক আকার থাকবে। আবার পর্যাবৃত্ত গতির জ্যামিতিক আকার থাকবে না এরকমও হতে পারে, ঠিক আছে। যেমন এবার তার একটা एग्जांपल দেখি, জ্যামিতিক আকার আছে, এটার एग्जांपल তো দেখলাম, অনেকগুলো एग्जांपल দেখছি যে পর্যাবৃত্ত গতির জ্যামিতিক আকার আছে, এটার অনেকগুলো एग्जांपल আমরা দেখছি। পর্যাবৃত্ত গতির জ্যামিতিক আকার নাও থাকতে পারে, এটার एग्जांपल দেখি। সাপোজ ধরো আমি একটা সুতা, এই যে সুতাটাকে এভাবে ছড়াই ছিটাই দিছি, ঠিক আছে। ছড়াই ছিটাই দিয়ে এখানে একটা পিঁপড়াকে ছেড়ে দিছি, পিঁপড়া। তো ওই পিঁপড়াটা ঘুরে 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 এদিকে আবার এখানে আসছে, আমি ধরে নিচ্ছি সে কত সময় নিছে, 5 দিন সময় নিছে। কত সময় নিছে, 5 দিন সময় নিছে। এই 5 দিন সময় পর সে যদি আবারও এই বিন্দুকে একই দিক থেকে ক্রস করে, তাহলে তার গতিটাও কেমন গতি, কারণ সে তিনটা জিনিস মেনে চলছে। বুঝছি? এবার পর্যাবৃত্ত গতি, ঠিক আছে কিনা? তাহলে এই গতিটার কি কোনো শেপ আকার আছে, কোনো জ্যামিতিক আকার আছে, ত্রিভুজ, বৃত্তাকার, কোনো কিছু বলতে পারবো না। তাহলে দেখো পর্যাবৃত্ত গতির জ্যামিতিক আকার থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা ব্যাখ্যা হচ্ছে এটা অনুধাবনমূলক কোশ্চেনে থাকে তোমাদের, কি বলছে বোঝা গেছে? যে ব্যাখ্যা করো পর্যাবৃত্ত গতির জ্যামিতিক আকার থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকতে পারে এগুলোর ব্যাখ্যা হচ্ছে এটা, না থাকতে পারে এটা উদাহরণ হচ্ছে এটা। তোমরা কি এটা বুঝছো? এবার আমরা শুরুতে বলছিলাম যে আমরা এই টপিকসটা কোন, এই চ্যাপ্টারটা কোন টপিকসের উপর বেস করে, বলো এসএচএম এর উপর বেস করে। অর্থাৎ এই চ্যাপ্টারের সবচেয়ে কোর টপিকস যেটা, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল চলিত স্পন্দন, ঠিক আছে। এই সরল চলিত স্পন্দন বোঝার জন্য আমরা বলছিলাম কি বুঝতে হবে, পর্যাবৃত্ত গতি জিনিসটা বুঝতে হবে। তো পর্যাবৃত্ত গতি জিনিসটা আমরা বুঝে ফেলছি, এবার আমরা সরল চলিত স্পন্দন বা এসএচএম বুঝবো, ঠিক আছে। তো দেখো এসএচএম কোনটা,
এই যে এখানে অনেকগুলো পর্যাবৃত্ত গতি আছে, এই অনেকগুলো পর্যাবৃত্ত গতির মধ্যে শুধুমাত্র একটা গতিকে আমরা কি বলতে পারবো, মানে একটা পর্যাবৃত্ত গতিকে আমরা আলাদাভাবে নাম দিব SHM, সেটা হচ্ছে এইটা, শুধুমাত্র এই গতিটাকে, শুধুমাত্র এই পর্যাবৃত্ত গতিটাকে আমরা আলাদাভাবে নাম দিচ্ছি কি SHM। আর বাদ বাকি যত পর্যাবৃত্ত গতি আছে এগুলো সবগুলোই পর্যাবৃত্ত গতি, কিন্তু SHM না, বুঝছি? কিন্তু SHM না। SHM কোন পর্যাবৃত্ত গতিটা? শুধুমাত্র এই পর্যাবৃত্ত গতিটা, যেই পর্যাবৃত্ত গতিটা কি থাকবে, সরলরৈখিক, বুঝছি? তাহলে সরল ছন্দিত স্পন্দন অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি। কোন ধরনের পর্যাবৃত্ত গতি? যেই পর্যাবৃত্ত গতিটা সরলরৈখিক শুধুমাত্র সেটাই হচ্ছে SHM বা সরল ছন্দিত স্পন্দন, বুঝছি? ওকে, তাহলে আমি এই সবগুলো জিনিস মুছে দিচ্ছি, এবার আমরা SHM নিয়ে কথা বলবো শুধুমাত্র। ওকে, তাহলে আমি এই জিনিসগুলো হচ্ছে মুছে দিচ্ছি। তো দেখো এই জিনিসগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা এখানে রাইট ডাউনটা চলেছিলাম, ঠিক আছে? তো দেখো এই জিনিসটা হচ্ছে, তাহলে আমরা যেটা দেখলাম, এবার আমরা SHM নিয়ে কথা বলবো। মনোযোগ দিয়ে খেয়াল করবো, দেখো এই চ্যাপ্টারটা খুবই সহজ, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারই সহজ, জাস্ট একটু খেয়াল করবো। এবার আমরা দেখবো SHM এর বৈশিষ্ট্য, SHM এর বৈশিষ্ট্যগুলো দেখবো, ঠিক আছে? তাহলে SHM এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সেটা কেমন গতি, সেটা অবশ্যই পর্যাবৃত্ত গতি, 90 ওহম পড়ছো তোমরা এগুলো। তারপরে এটা অবশ্যই কেমন পর্যাবৃত্ত গতি, সরল রৈখিক পর্যাবৃত্ত গতি, সরল রৈখিক পর্যাবৃত্ত গতিটা হচ্ছে SHM। এবার তাহলে এই স্প্রিং এর গতিটা কেমন, সরল রৈখিক না? দ্যাটস ওয়াই এটা হচ্ছে SHM। এবার আমরা এখানে যে পরাবৃত্তটা দেখছিলাম, এই যে পরাবৃত্ত যেটা দেখছিলাম, যে পরাবৃত্তাকার যে গতি, এটাকে আমরা কি বলছি, পর্যাবৃত্ত গতি। তো দেখো এইটাকেও আমরা SHM বলবো কখন, এটাকেও আমরা SHM বলবো কখন, যদি আমাদের এই যে বিস্তারটা মানে থিটা এর মানটা, এই থিটা এর মানটা যদি 4 ডিগ্রির চেয়ে ছোট হয়, কত হয়, এই থিটা এর মানটা যদি 4 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাহলে দেখো এটা খুবই অল্প যাচ্ছে, তার মানে তার গতিপথটা দেখো কেমন হবে, তার গতিপথটা এরকম সরলরৈখিক হবে না, তখন এটা খুব অল্পই উপরে উঠতেছে, 4 ডিগ্রি মানে খুবই অল্প। এটা যদি 4 ডিগ্রির চেয়ে ছোট হয় এই থিটা এর মানটা, তখন এই গতিপথটা কেমন হয়ে যাচ্ছে, সরলরৈখিক হয়ে যাচ্ছে না, হচ্ছে কিনা? তখন এটাকে আমরা কি বলতে পারবো, SHM বলতে পারবো, বুঝছি কিনা? তো আমাদের বইয়ে এইটাকে SHM হিসেবে ইউজ করা হয়েছে। তো বইয়ে উচ্চভাবে লেখা আছে থিটার মানটা কত, অবশ্যই 4 ডিগ্রি, বুঝছি? এটাকে যদি SHM হিসেবে ইউজ করতে দেখো কোথাও, তাহলে বুঝে নিবা যে থিটার মানটা কত, 4 ডিগ্রির চেয়ে ছোট, ওই জন্য এটাকে আমরা কি বলতে পারি, SHM বলতে পারি। বাট থিটার মান যদি 4 ডিগ্রির চেয়ে বড় হয়, এটা কিন্তু আর SHM থাকবে না, বুঝছি? কারণ সরল ছন্দের স্পন্দন SHM হইতে হলে অবশ্যই কি হইতে হবে, সরলরৈখিক হইতে হবে। তো থিটার মান যদি 4 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাহলে এই গতিটা কেমন হয়, সরলরৈখিক হয়, মোর অর লেস, বুঝছি কিনা? ওকে ফাইন। আমরা যেটা বলতেছি, তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে SHM এর প্রথম বৈশিষ্ট্য এটা, সেকেন্ড বৈশিষ্ট্য এটা। থার্ড বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবা। থার্ড বৈশিষ্ট্য আমাদের কি বলে, যে এটা যেহেতু একটা গতি, খেয়াল করো, সরল ছন্দিত স্পন্দন, এটা যেহেতু একটা কি গতি, গতির কি থাকে, ত্বরণ থাকে, গতির কি থাকবে, ত্বরণ থাকবে। এই সরল ছন্দিত স্পন্দনে যে ত্বরণটা, সরল ছন্দিত স্পন্দনে যে ত্বরণটা সরলের সমানুপাতিক, সরল ছন্দিত স্পন্দনের ত্বরণটা কিসের সমানুপাতিক হবে, সরলের সমানুপাতিক হবে। এবং সেই সরলটা কোথা থেকে মাপা হচ্ছে, সাম্যাবস্থান থেকে, সাম্যাবস্থান থেকে মাপা সরলের সমানুপাতিক, সরলের কি হবে, সমানুপাতিক হবে, সমানুপাতিক। ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। দেখো ত্বরণ, এই সরল ছন্দিত স্পন্দনের যে ত্বরণটা হবে, আমি এটা এই জিনিসটা এবার মুছে দিই এখানে, ঠিক আছে? এখানে জাস্ট কি লিখি, SHM টা লিখি, এটা হচ্ছে SHM, কারণ আমরা এখন SHM নিয়ে কথা বলতে বলছি। তাহলে SHM এর যে ত্বরণটা বা সরল ছন্দিত স্পন্দন গতির যে ত্বরণটা, ওইটা কিসের সমানুপাতিক হবে, সরলের সমানুপাতিক হবে। এবং সরলটা কোথা থেকে মাপা হচ্ছে, সাম্যাবস্থান থেকে মাপা হচ্ছে। দেখো এই কথাটাও ইম্পর্টেন্ট, আমি বললাম যে সরল হচ্ছে 5 মিটার, তাহলে এই কথাটা কিন্তু কোনো মিনিং নেই, সরলটা 5 মিটার, কোথা থেকে সরল 5 মিটার সেটাও বলে দিতে হবে। আমাকে বলতে হবে যে দেয়াল থেকে সরল 5 মিটার, তাহলে একটা মানে আমি সরলটা কোথা থেকে মাপতেছি সেটা বলে দিতে হবে, নাহলে সরল 5 মিটার বলে তো কোনো মিনিং নেই, বুঝছি কিনা? তাহলে আমি যে সরলটা মাপতেছি সেই সরলটা কোথা থেকে মাপবো, সাম্যাবস্থান থেকে মাপবো। ক্লিয়ার? যে আমরা বলতেছি সরলের সমানুপাতিক, এবং সরলটা কোথা থেকে মাপা হচ্ছে, সাম্যাবস্থান থেকে মাপা হচ্ছে, বুঝছি কিনা? আচ্ছা, তো এবার আমরা এখানে एग्जांपल দিয়ে বিষয়গুলো দেখি। দেখো আমরা এই জিনিসগুলো হচ্ছে এবার দেখব। তো সাপোজ ধরো এই যে আমার এখানে হচ্ছে একটা কি আছে, এখানে আমার একটা স্প্রিং আছে, এই যে এটা হচ্ছে একটা স্প্রিং, ওকে? তো এই স্প্রিংটাকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, খুবই সহজ। আমরা এই দিকে হচ্ছে একটা বল প্রয়োগ করছি, এটাকে ধরে আমি কি করছি, এই দিকে বল প্রয়োগ করছি। তো আমি যেই বলটা প্রয়োগ করছি, এই বলটার নাম হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বল। এটাকে কি বলা হয়, প্রযুক্ত বল। এটা হচ্ছে প্রযুক্ত বল, যে বলটা আমি প্রযুক্ত করছি সেটা হচ্ছে প্রযুক্ত বল, ওকে? আচ্ছা,
তো এটাকে আমরা বলতে পারি FA। FA দ্বারা কি বোঝাচ্ছি? অ্যাপ্লাইড ফোর্স। তো দেখো এটাকে ধরে আমি এইদিকে টানছি, তো টানার কারণে এটা কতটুকু প্রসারণ হয়েছে আমি ধরে নিচ্ছি x পরিমাণে প্রসারণ হয়েছে। আমি এটাকে এক বল প্রযুক্ত করছি, এখানে কতটুকু প্রসারণ হয়েছে? x পরিমাণ প্রসারিত হয়েছে, ঠিক আছে। তো দেখো হুক নামে একজন বিজ্ঞানী ছিল, বহুত আগের বিজ্ঞানী। তো সে একটা সূত্র বলছে, এই বহুত আগে মানে বহুত আগে, 1000 বছর আগে, ওর নিউটনের আমলের আগে, অ্যারিস্টটলের সময়ের বিজ্ঞানী। কি বুঝতে বুঝছো? তো হুকের দেখো ওর একটা সূত্র আমরা এখনো পড়তেছি, 4-5 হাজার বছর আগের বিজ্ঞানের সূত্র আমরা এখনো পড়তেছি, ঠিক আছে। তো হুকের একটা সূত্র ছিল, হুকের একটা সূত্র হচ্ছে, সেই বল সূত্রটা হচ্ছে F is proportional to x। F is proportional to x খুবই সহজ একটা সূত্র, যে যত বেশি বল প্রযুক্ত করব তত বেশি কি হবে? সরণ হবে। যত বেশি বল প্রযুক্ত করব, তো এটা কোন সূত্র আকারে বানানোর কোনো দরকার আছে? কিন্তু এটাই তখন সূত্র, এবং এটা নিয়ে সে বহুত ক্রেডিট দিছে। মানে এটা যখন সে যখন এটা আবিষ্কার করছে, এটা কিন্তু সরাসরি মানুষের সামনে প্রকাশ করে নাই, বুঝো নাই? মানুষের সামনে প্রকাশ না করে ধাঁধা আকারে প্রকাশ করছে। ওই যে এখন যেমন পত্রিকায় ধাঁধা থাকে, এই ধাঁধা আকারে প্রকাশ করছে, এবং এটা প্রকাশ করছে সে মরার আগে। বুঝতে বুঝছো? মানে এই যদি আরেকটু আগে প্রকাশ করতো, তাহলে বিজ্ঞানের একটু অগ্রগতি হইতো না, কিন্তু করে নাই। করছে কখন? শেষের দিকে, একদম শেষের দিকে, মানে ক্রেডিটটা সে ছাপতে চায় না, মানে আমার সূত্র, বুঝলে? এই দেখো কত সহজ সূত্র, সেটা নিয়ে এত ইয়ে করছে। তো দেখো এখানে হচ্ছে F is proportional to x। F is proportional to x টা কি বলতেছে? যে তুমি যত বেশি বল প্রযুক্ত করবা, সরণ কি হবে? তত বেশি হবে। যত কম বল প্রযুক্ত করবা তত কম সরণ হবে। ভেরি সিম্পল। ওকে, আচ্ছা, বল সরণের সমানুপাতে। এবার একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমি এই বস্তুটাকে এক বল প্রযুক্ত করলাম, x পরিমাণে সরণ হইলো। ওকে ওকে, এবার দেখো আমি যখন বস্তুটাকে এক বল প্রযুক্ত করছি, করার পর x পরিমাণ সরণ হইলো, এখানে আসলো, এবার ছেড়ে দিছি, জাস্ট ছেড়ে দিছি, তাহলে ছেড়ে দিলে বস্তুটা আবার আগের জায়গায় চলে যাবে না? যাবে কিনা? তাহলে এইখান থেকে যে এখানে গেল, সে কোন বলের কারণে গেছে? প্রযুক্ত বলের কারণে। তাহলে এইখান থেকে যে এখানে আসছে, কোন বলের কারণে আসছে? আনসার হচ্ছে দেখো এইখান থেকে যে এখানে গেছে, কোন বলের কারণে গেছে? প্রযুক্ত বলের কারণে গেছে। দেন এইখান থেকে যে এখানে আসছে, অবশ্যই কোনো না কোনো বলের কারণে আসছে, এবং ওই বলটাকে বলা হয় প্রত্যয়নী বল। দেখো ওই বলটাকে কি বলে? প্রত্যয়নী বল। ইংলিশে বলা হয় রিস্টোরিং ফোর্স। এটাকে ইংলিশে কি বলে? রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। এই বলটা স্প্রিং এর ভেতরে উৎপন্ন হয়, অর্থাৎ আমি যখন স্প্রিংটাকে এক বল প্রযুক্ত করছি, তখন অটোমেটিক স্প্রিং এর ভেতরে আরেকটা বল উৎপন্ন হয়েছে। স্প্রিং এর ভেতরে আরেকটা বল কি হয়েছে? উৎপন্ন হয়েছে, যেই বলটার নাম হচ্ছে প্রত্যয়নী বল। এই বলটা স্প্রিং এর ভেতরে উৎপন্ন হয়েছে, আর এই বলটা হচ্ছে আমি বাইরে থেকে প্রযুক্ত করছি। দেখো ঘটনাগুলো খেয়াল করো, আমি স্প্রিংটাকে এক বল প্রযুক্ত করছি, স্প্রিং এর ভেতরে অটোমেটিক আরেকটা বল কি হয়ে গেছে? উৎপন্ন হয়ে গেছে। স্টিয়ার বুঝতেছি? স্প্রিং এর ভেতরে অটোমেটিক আরেকটা বল কি হয়েছে? উৎপন্ন হয়েছে, যেই বলটার নাম কি? প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। এই বলের কারণেই, এই প্রত্যয়নী বলের কারণেই বস্তুটা আবার আগের জায়গায় কি আসছে? ফেরত আসছে। এই প্রত্যয়নী বলের কারণে বস্তুটা আবার আগের জায়গায় ফেরত আসছে। ওই জন্য এই বলটাকে কি বলা হচ্ছে? প্রত্যয়নী বল, মানে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য যেই বল। রিস্টোরিং ফোর্স মানে রিস্টোর হওয়ার জন্য যেই ফোর্স। বুঝছি কিনা? তাহলে এই প্রত্যয়নী বলকে লিখা হয় কি ধারা? Fr ধারা। তা আমি যদি বলি স্প্রিং এর বল কোনটা, আনসার হবে Fr। প্রযুক্তি বল কিন্তু এটা স্প্রিং এর বল না, এটা হচ্ছে স্প্রিং এর বাইরে বল প্রযুক্ত করছে, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। বুঝছি কিনা? স্প্রিং এর ভেতরে কোন বলটা উৎপন্ন হয়েছে? এই প্রত্যয়নী বলটা। এই বস্তুটা এখান থেকে এখানে আসছে এই প্রত্যয়নী বলের কারণে, এবং এই প্রযুক্ত বল এবং প্রত্যয়নী বলের মান সবসময় কি হবে? সমান হবে। অর্থাৎ আমি যদি 5 নিউটন বল প্রযুক্ত করি, তাহলে স্প্রিং এর ভেতরে বিপরীত দিকে 5 নিউটন বল উৎপন্ন হবে, যেটাকে বলা হচ্ছে প্রত্যয়নী বল, এবং প্রত্যয়নী বলের কারণে বস্তুটা আবার আগের জায়গায় ফেরত যাচ্ছে। ওই জন্য এটাকে বলা হচ্ছে রিস্টোরিং ফোর্স বা রিস্টোর হওয়ার জন্য যে ফোর্স। প্রত্যয়নী বল মানে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য যে বল। তাহলে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে প্রযুক্ত বল এবং প্রত্যয়নী বলের মধ্যে সম্পর্কটা কি? সমান। প্রযুক্ত বল এবং প্রত্যয়নী বল দুটোই কি হবে? সমান হবে, বাট দিক কি হবে? বিপরীত। অর্থাৎ এদিকে বল প্রযুক্ত করলে স্প্রিং এর ভেতরে যে বলটা উৎপন্ন হবে সেটা হচ্ছে তার বিপরীতে। আমি যদি এই দিকে বল প্রযুক্ত করতাম, তাহলে স্প্রিং এর ভেতরে যে বলটা উৎপন্ন হইতো Fr, সেটা কোন দিকে হইতো? এই দিকে। বুঝছি? তা আমরা যখন সরল ছন্দ স্পন্দনের ত্বরণ নিয়ে কথা বলতেছি, সরল ছন্দ স্পন্দনের ত্বরণ নিয়ে কথা বলতেছি, তাহলে এই ত্বরণটা কার ত্বরণ? স্প্রিং এর ত্বরণ। স্প্রিং এর ত্বরণ নিয়ে কথা বলতেছি, তাহলে স্প্রিং এর ত্বরণ কোথা থেকে পাবো? স্প্রিং এর বল থেকে পাবো। তাহলে এখান থেকে যে ত্বরণটা পাবো, সেই ত্বরণের কথা আমি এখানে বলি নাই।
এখানে যে লিখছি ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক, কোন ত্বরণের কথা বলতেছি? এই যে এখান থেকেও আমি একটা ma পাবো, এখান থেকেও কি পাবো? একটা ma পাবো। আমি কি এই a এর কথা বলতেছি নাকি এই a এর কথা বলতেছি? আনসার হচ্ছে এই a এর কথা বলতেছি। যেই ত্বরণটা রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়ী বল থেকে পাওয়া যাচ্ছে, স্প্রিং এর বল থেকে যেই ত্বরণটা পাওয়া যাচ্ছে সেটাই স্প্রিং এর ত্বরণ। এটা যেরকম স্প্রিং এর বল না, এটা ত্বরণটাও কিসের ত্বরণ না? স্প্রিং এর ত্বরণ না। বুঝছি? তাহলে আমরা কাকে নিয়ে কথা বলতেছি? রিস্টোরিং ফোর্স থেকে যে ত্বরণটা পাওয়া যাচ্ছে, এইটা থেকে যে ত্বরণটা পাওয়া যাচ্ছে সেই ত্বরণের কথা এখানে লিখছি, যে ত্বরণ সাম্যাবস্থান থেকে মাপা সরণের সমানুপাতিক। এবার এটা আমরা বুঝবো, ঠিক আছে? এবার এটা আমরা বুঝবো। তো দেখো আমরা তাহলে এই জিনিসটা আমরা বুঝছি যে প্রযুক্ত বল এবং প্রত্যয়ী বল দুটো কি হবে? সমান হবে এবং পরস্পর দিক বিপরীত হবে। এবং আমরা এটাও বুঝছি যে এখানে যে ত্বরণটা লেখা হয়েছে সেটা কোন ত্বরণের কথা বলা হচ্ছে? এফআর এর মধ্যে যে ত্বরণটা পাওয়া যাবে সেই ত্বরণের কথা বলা হচ্ছে। কারণ এই প্রযুক্ত বলটা স্প্রিং এর বল না, এখান থেকে যে ত্বরণটা পাবো সেটা স্প্রিং এর ত্বরণ না। বুঝছি? ফাইন। তাহলে এইখান থেকে দেখো আমরা এটা লিখতে পারি যে F is proportional to কত? x, F is proportional to x। তাহলে আমি যদি এখানে F r লিখি মানে প্রত্যয়ী বল লিখি, প্রত্যয়ী বল সরণের সমানুপাতিক হবে এবং এখানে কি হবে? মাইনাস হবে। ঠিক আছে কিনা? আমি যদি প্রযুক্ত বলের জন্য এই সূত্রটা লিখতে চাই তাহলে আমি লিখব যে F প্রপোর্শনাল কত? x। আমি যদি প্রত্যয়ী বলের জন্য লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে কত? Fr is proportional to -x। কারণ দেখো আমি x পরিমাণ সরণ এইদিকে হইছে, প্রত্যয়ী বল কাজ করতেছে এইদিকে। সরণের এগেইনস্ট না, সরণ এইদিকে, প্রত্যয়ী বল এইদিকে। তাহলে প্রত্যয়ী বল এবং সরণ পরস্পর বিপরীত দিকে না? বিপরীত দিকে কিনা? এর জন্য কি আসছে? মাইনাস আছে। এই মাইনাসটা কি বোঝাচ্ছে? যে প্রযুক্ত এই প্রত্যয়ী বল এবং সরণের দিক পরস্পর কি হবে? বিপরীত হবে। আমি এই দিকে এটাকে সরণ ঘটালাম, মানে এই দিকে টানলাম। x কোন দিকে? এই দিকে। প্রত্যয়ী বল কোন দিকে কাজ করতেছে? অপোজিটে। তাহলে সরণ এবং প্রত্যয়ী বল পরস্পর কি? বিপরীত। এবং আমরা কথা বলতেছি কোন বল নিয়ে? এটা নিয়ে না এটা নিয়ে? এটা নিয়ে। তাহলে এটা আমার লাগতেছে না। বুঝছি? ওকে ফাইন। তাহলে Fr is equal to কত? ma। F is equal to কত? ma। তাহলে ma is proportional to কত? -x। আর দেখো বস্তুর ভর m, এই যে ভর m, m টা ধ্রুবক, m তো আর কখনো চেঞ্জ হচ্ছে না। বস্তুর ভর কি চেঞ্জ হচ্ছে? বস্তুর ভর চেঞ্জ হচ্ছে না। তাহলে m যেহেতু কনস্ট্যান্ট, m যেহেতু কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি যে a is proportional to কত? -x। a is proportional to কত? -x। এই যে ত্বরণ সরণের সমানুপাতিক। এবং এই সরণটা কোত্থেকে মাপা হয়েছিল? দেখো এই যে x পরিমাণ সরণটা কোত্থেকে মাপা হয়েছিল? এই যে সাম্যাবস্থান থেকে মাপা হয়েছিল। x এর পরিচয় কি? সাম্যাবস্থান থেকে মাপা যে সরণ। তাহলে ত্বরণটা সাম্যাবস্থান থেকে মাপা সরণের সমানুপাতিক। বুঝছি? তাহলে ত্বরণ সাম্যাবস্থান থেকে মাপা সরণের সমানুপাতিক। এটাকে আমরা বুঝছি কিনা? ভালো বুঝছি? এই যে দেখো ত্বরণটা সরণের এই যে x এর সমানুপাতিক, x এর পরিচয় কি? সাম্যাবস্থান থেকে মাপা সরণ। ঠিক আছে? ওকে। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে দেখো, এটার চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ত্বরণ এবং সরণ সবসময় কি হবে? ত্বরণ সাম্যাবস্থান থেকে মাপা সরণের সমানুপাতিক। এবং এটা চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ত্বরণ এবং সরণ পরস্পর বিপরীতমুখী হবে, যেটা আমরা অলরেডি এখানে দেখাই ফেলছি, তাই না? ত্বরণ এবং সরণ পরস্পর কি হবে? পরস্পর বিপরীতমুখী হবে। পরস্পর বিপরীতমুখী হবে। ত্বরণ এবং সরণ পরস্পর কি হবে? বিপরীতমুখী হবে। এই যে দেখো ভেরি সিম্পল, সরণ এদিকে হয়েছে না? হয়েছে কিনা? বল কোন দিকে কাজ করছে? এইদিকে। তো বল এদিকে কাজ করছে মানে ত্বরণ কোন দিকে কাজ করছে? এইদিকে কাজ করতেছে। কারণ আমরা জানি দেখো F is equal to কি? যে ma। F is equal to যে ma। এই ফোর্সের দিক আর ত্বরণের দিক কি হবে? সেম। ফোর্স যেটা একটা ভেক্টর রাশি, F is equal to ma। m কি রাশি? স্কেলার রাশি, এর কোনো দিক নাই। a ত্বরণ ভেক্টর রাশি, তাই না? তাহলে ফোর্সের দিক যেদিকে হবে ত্বরণের দিকেও কোন দিকে হবে? ওই দিকে হবে। তাহলে এইদিকে ফোর্স প্রত্যয়ী বল এদিকে কাজ করতেছে মানে প্রত্যয়ী বলে ত্বরণ কোন দিকে? এইদিকে। তাহলে সরণ এদিকে হচ্ছে, ত্বরণ এদিকে হচ্ছে। ত্বরণ এবং সরণ পরস্পর কি? বিপরীতমুখী। বিপরীতমুখী বোঝানোর জন্য এখানে মাইনাস রাশি গেছে। বুঝছি আমরা এটা? তাহলে ত্বরণ এবং সরণ পরস্পর বিপরীতমুখী হবে, এই জিনিসটা আমরা বুঝছি। এবং এটার ফাইনাল আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমি একটু লিখে জায়গা করে এই দুটো লাইন মুছে লিখি। দেখো এটার 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এটার 5 নাম্বার বৈশিষ্ট্য আমরা লিখবো হচ্ছে ত্বরণ সবসময় একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। ত্বরণ সবসময় একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। অভিমুখী, বা আমরা আরো সহজে ভাবে যদি বলি এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে সাম্যাবস্থান। অর্থাৎ ত্বরণ সবসময় কোন দিকে মুখ করে থাকবে?
ত্বরণ সবসময় সাম্যাবস্থার দিকে মুখ করে থাকবে। যেমন দেখো আমি বস্তুটাকে ধরে যদি এই দিকে টানি, ত্বরণ কোন দিকে মুখ করে আছে? এই দিকে মুখ করে আছে। আর এদিকে কে আছে? সাম্যাবস্থা আছে। আমি যদি বস্তুটাকে কোন দিকে টানি? এই দিকে টানি, ত্বরণ কোন দিকে মুখ করে আছে? এই দিকে মুখ করে আছে। এদিকে কে আছে? সাম্যাবস্থা আছে। এদিকে কি আছে? সাম্যাবস্থা আছে। বুঝছি কিনা? এই যে সাম্যাবস্থা আছে, তাহলে সরণ এদিকে ঘটায় আর এদিকে ঘটায়। ত্বরণ সবসময় কোন দিকে মুখ করে আছে? সাম্যাবস্থার দিকে মুখ করে আছে। বুঝছি কিনা? তাহলে এইগুলো হচ্ছে আমার অ্যাসেন্সিয়াল এর বৈশিষ্ট্য। এগুলো তোমরা বুঝছো? এগুলো বুঝলে এবার হচ্ছে আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এই জিনিসগুলো আমরা মুছে দিচ্ছি। এটা দৈর্ঘ্য যত এটা সাম্যাবস্থা না। দেখো যেই জায়গায় থাকলে স্প্রিংটাকে ধরে তুমি ছেড়ে দেওয়ার পর এটা ফাইনালি যেখানে এসে স্টপ হবে ওইটা হচ্ছে স্প্রিং এর সাম্যাবস্থা। বুঝছো কিনা? ওইটা হচ্ছে স্প্রিং কি অবস্থা? সাম্যাবস্থা। তাহলে আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এই জিনিসগুলো মুছে দেওয়ার পরে খেয়াল করো, এবার আমরা আরো ভিতরে যাব। এবার আমরা আরো ভিতরে যাব, এসএচএম এর আরো ভিতরে আমরা যাব। ওকে ফাইন। সো এবার দেখো আমরা যেটা যেটা দেখছি এখানে ফার্স্ট অফ অল যেটা দেখছি কি যে ভাইয়া নাকি যে আচ্ছা দেখো 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 এবার f is proportional to হচ্ছে কত? x বল কিসের সমানুপাতিক? সমানুপাতিক। ঠিক আছে, তো আমরা f is equal to কত লিখতে পারি? m is proportional to কত? x। ঠিক আছে কি? আচ্ছা এই সমানুপাতিক চিহ্নটা যদি আমি তুলে ফেলি, এই সমানুপাতিক, আচ্ছা এখানে আমি f ই রাখি, f রাখার পর f দিয়ে বুঝি আগে। তো আমি এখানে f রাখলাম, আমি এই সমানুপাতিক চিহ্নটা যদি তুলে ফেলি তাহলে কি ইউজ করতে পারি? একটা ধ্রুবক ইউজ করতে পারি এবং এখানে কি বসবে? x বসবে। বুঝছি কিনা? এটা কি সমানুপাতিকের জন্য? সমানুপাতিক চিহ্ন তুলে ফেলে একটা ধ্রুবক ইউজ করতে হয়। তো এখানে যে ধ্রুবকটা ইউজ করছি এই ধ্রুবকের নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। এই ধ্রুবকের নাম কি? এই ধ্রুবকের নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, স্প্রিং ধ্রুবক। ওকে ফাইন। তো এই স্প্রিং ধ্রুবক দিয়ে কাজ কি? দেখো আমাকে দুইটা স্প্রিং দিয়ে দিবে। আমাকে এখানে দুইটা স্প্রিং দিয়ে দিয়েছে একই লেন্থের। একই লেন্থের কি দেওয়া আছে? দুইটা স্প্রিং দেওয়া আছে। এটা নাম দিয়েছে a, এটা হচ্ছে b। আমাকে বলছে কোন স্প্রিংটা বেশি শক্তিশালী। আমাকে কি বলছে? কোন স্প্রিংটা বেশি শক্তিশালী? বেশি শক্তিশালী। বেশি শক্তিশালী। তাহলে এটার आंसर আমরা কি দিব? কোন স্প্রিংটা বেশি শক্তিশালী? आंसर হবে দেখে বোঝা যাচ্ছে যে স্প্রিং এর ডেনসিটি বেশি। এটা ডেনসিটি বেশি, একই লেন্থের মধ্যে বেশি ডেনসিটি, টানতে বেশি শক্তি খরচ হবে, তাহলে এটা শক্তি বেশি, তাই না? তো আমরা आंसर এইভাবে দিব না। দেখি তো মনে হচ্ছে যে আমরা आंसरটা কিভাবে দিব? কোন স্প্রিংটা বেশি শক্তিশালী, এটার आंसर আমরা দিব যে স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান বেশি। শাবাশ। যে স্প্রিং এর কি বলছে এটা? যে স্প্রিং এর এটা কি বলছে? স্প্রিং ধ্রুবকের মান বেশি। যে স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান বেশি, যে স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান বেশি সেই স্প্রিংটা বেশি শক্তিশালী। হচ্ছে কি না? মানে যার কে এর মান বেশি হবে সেই স্প্রিংটাই কি হবে? বেশি শক্তিশালী হবে। আর কার কে এর মান বেশি? কার কে এর মান বেশি? এটাও যার ডেনসিটি বেশি না, সেটা কম বেশি। ঠিক আছে বলছো, ঠিক আছে ওটাও ঠিক আছে, ডেনসিটি বেশি। কার কে এর মান বেশি হবে? সুন্দরভাবে आंसरটা দেই। যে দেখো কার স্প্রিং ধ্রুবক, যার স্প্রিং ধ্রুবকের মান বেশি সেটাই তো বেশি শক্তিশালী। আর কার স্প্রিং ধ্রুবকের মান বেশি? ভেরি সিম্পল, আমি এইটাকে টানবো, এইটাকেও টানবো। ঠিক আছে, এইটাকে আমি x মিটার টানলাম, এটাকেও x মিটার টানলাম। তাহলে দেখো দুইটাকেই x মিটার টানলে দোনোটাতে কি বেশি সেম শক্তি দিলে টানলে হবে না না, যেটাতে ডেনসিটি বেশি ওটাতে বেশি শক্তি দিতে হবে। তাহলে একই পরিমাণ প্রসারণ ঘটাতে যেটাতে বেশি বল প্রয়োগ করতে হবে তার কে এর মান বেশি। কেন? কারণ কে মানে কি? দেখো কে মানে হচ্ছে f বাই x। এই যে f আর এই যে x, কে মানে হচ্ছে f বাই x। তাহলে আমি এটার জন্য কে বের করতেছি কে a। ঠিক আছে, এটার জন্য কে বের করতেছি কত? কে b। তা আমি বলছি যে দুটোটা একই পরিমাণ প্রসারণ ঘটাচ্ছি। ঠিক আছে, ফর एग्जांपल এটা তো 1 মিটার, এটা তো কত মিটার? 1 মিটার। এই x এর মান এখানে কত রাখছি? ফর एग्जांपल 1 মিটার, এখানেও 1 মিটার, তো দুটোটা 1 মিটার করে টানতেছি। তাহলে দুটোটাতে কি বল এই যে f এর মান সেম হবে? आंसर হচ্ছে না। এখানে আমার এখানে f1 বল প্রয়োগ করতে হবে, এখানে f2 বল। তাহলে একই পরিমাণ প্রসারণ ঘটাতে যেটাতে বেশি বল প্রয়োগ করতে হবে সেটার কে এর মান বেশি। ঠিক আছে কিনা? আর যার কে এর মান বেশি সেই স্প্রিংটা কি বেশি শক্তিশালী। বুঝছি? তাহলে আমরা এখানে কার কে এর মান বেশি? একই পরিমাণ প্রসারণ ঘটাতে একই পরিমাণ প্রসারণ ঘটাতে যেটাতে বেশি বল প্রয়োগ করতে হবে তার স্প্রিং ধ্রুবকের মান বেশি, এবং যার স্প্রিং ধ্রুবকের মান বেশি সেই স্প্রিংটা বেশি শক্তিশালী। এইভাবে হচ্ছে আমরা आंसरটা দিব। বুঝছি? এবং কে এর এককটা কি হবে? দেখো
কে এর এককটা কি হবে? কে এর একক হচ্ছে ফোর্স আর এখানে কি x, তাই না? এখানে কি আছে x, তাহলে ফোর্স এর একক হচ্ছে নিউটন, x এর একক হচ্ছে মিটার, তাহলে নিউটন পার মিটার বা nm ইনভার্স 1, নিউটন পার মিটার বা nm ইনভার্স 1 হচ্ছে এই স্প্রিং ধ্রুবকের একক। বুঝছি আমরা এই জিনিসটা? ওকে ফাইন। তাহলে এই জিনিসটা বুঝলে এবার আমরা আরেকটু ভিতরে যাব। দেখো এবার হচ্ছে আমরা কিছু গ্রাফ দেখব। এবার আমরা কিছু গ্রাফ দেখব যেগুলো খুবই সহজ গ্রাফ, জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এবং আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটা সিকিউ সহ 4টা ক্লাসের মধ্যে শেষ করার। ঠিক আছে? পুরো চ্যাপ্টারটা ইনশাআল্লাহ 4টা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। ওই জন্য মনোযোগ দিয়ে খেয়াল করব। বাদ দিয়ে গেলে আরেকটা ক্লাস হবে সর্বোচ্চ। ফাইন। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝছি। এবার আমরা কি দেখব? কিছু গ্রাফ দেখব। দেখো যেহেতু সরল ছন্দিত স্পন্দন, কি এটা? সরল ছন্দিত স্পন্দন মানে একটা গতি। সরল ছন্দিত স্পন্দন গতি। গতি কি থাকে? সরল থাকে, বেগ থাকে, ত্বরণ থাকে। তাহলে আমরা এবার ফার্স্ট অফ অল যেটা দেখব যে এই সরল ছন্দিত স্পন্দন গতি সরণের সাথে সময়ের সম্পর্কটা কেমন? কি দেখব? সরণের সাথে সময়ের সম্পর্কটা কেমন দেখব। তারপরে এটার বেগের সাথে সময়ের সম্পর্কটা কেমন এটা দেখব। তারপরে আমরা ত্বরণের সাথে, এখানে ত্বরণ বা মন্দনের সাথে সময়ের সম্পর্কটা কেমন এই জিনিসটা হচ্ছে আমরা দেখব। অর্থাৎ আমরা এখন 3টা গ্রাফ দেখতে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট 3টা গ্রাফ আমরা এখন দেখতে যাচ্ছি। বুঝছি? তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে সরণ ভার্সেস সময়, তারপর আমরা দেখব বেগ ভার্সেস সময়। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো কয়েকটা চিত্র আমরা এখানে রাখতেছি। এই যে এখানে হচ্ছে আমার একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা সুন্দর মতো এখান থেকে ফার্স্ট এটা হচ্ছে স্প্রিং এর সাম্যাবস্থা। এই স্প্রিংটা এখান থেকে এখানে গেল, দেন এখান থেকে এই জায়গায় আসছে, দেন এখান থেকে এই জায়গায় আসছে, একটা পূর্ণ দোলন কমপ্লিট হয়েছে। ফাইন। এবার একটা পর্যাবৃত্ত একটা বস্তুর কথা চিন্তা করি, সরল দোলক যেটা 4 ডিগ্রির মধ্যে ঘুরতেছে। কয় ডিগ্রি? থিটার মান 4 ডিগ্রি। ওকে, আচ্ছা। এবার এটা এখান থেকে এখানে গেল, দেন এখান থেকে এখানে আসলো, দেন এখান থেকে আবার এখানে আসলো। কত সময় নিছে? t সময় নিছে, মানে পূর্ণ দোলন পরিমাণ সময় নিছে, যেটাকে আমরা কি বলি? দোলনটা বা পর্যায়টা বলি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেমন করতে এগুলো অ্যাসেচেম, এই দোলনটাই অ্যাসেচেম। এবার আমি এদের জন্য গ্রাফ দেখব। এদের জন্য আমি কি দেখব এখানে? এবার আমি গ্রাফ দেখব। তো আমি গ্রাফের একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, খুবই সহজ গ্রাফ। এই পাশে আমি সময়কে রাখছি, এই পাশে আমি কাকে রাখতেছি? সরণকে রাখতেছি। অর্থাৎ আমি জানতে চাচ্ছি এই যে ধরো t এর মান কত, সাপোজ ধরো t এর মান কত? 2 সেকেন্ড, মানে একবার পূর্ণ দোলন দিতে সে কত সময় নিছে? 2 সেকেন্ড। এখানেও একবার পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড। আমি জানতে চাচ্ছি টাইম যখন 1 সেকেন্ড ছিল তখন এই বস্তুটা কোথায় ছিল? এটা কি এখানে ছিল, এখানে ছিল, না এখানে ছিল, না কোথায় ছিল? এই বাটখারাটা কোথায় ছিল? এখানে ছিল, না এখানে ছিল? মানে টাইমের মান যখন 1 সেকেন্ড তখন এই বাটখারাটা কোথায় আছে? টাইমের মান যখন 1.5 সেকেন্ড তখন এই বাটখারাটা কোথায় আছে? এখানের মধ্যে কোথায় আছে? মানে এক্স্যাক্টলি কোন জায়গার মধ্যে আছে? বুঝছি? টাইমের রেসপেক্টে আমি তার কি জানতে চাচ্ছি? সরণ জানতে চাচ্ছি যে টাইমের মান যখন এত 2 সেকেন্ডে তো একটা পূর্ণ দোলন দিছে, আমি জানতে চাচ্ছি 2 সেকেন্ডের ভেতরে যখন কত চলতেছিল টাইম? 1.2 সেকেন্ড চলতেছিল, তখন এই বস্তুটা কি এখানে, না এখানে, কোন জায়গায় আছে ওইটা জানতে চাচ্ছি। বুঝছি কিনা? তাহলে আমরা সময়ের রেসপেক্টে সরণ জানতে চাচ্ছি। তাহলে এই পাশে সরণকে রাখছি, এই পাশে সময়কে রাখছি। ওকে, আচ্ছা। তাহলে এই t পরিমাণ সময়ের মধ্যে সে একটা কি কমপ্লিট করছে? পূর্ণ দোলন কমপ্লিট করছে। তা আমি ধরে নিচ্ছি সেই সময়ের পরিমাণটা হচ্ছে এইটা, মানে এই এতটুকু সময়টা হচ্ছে কতটুকু? এই t পরিমাণ সময়, যে সময়ের মধ্যে সে একটা পূর্ণ দোলন কমপ্লিট করছে। বুঝছি? এবার এই t এর অর্ধেক কত হয়? এই t এর অর্ধেক হচ্ছে t/2। একটা গ্রাফ বুঝলে বাদ বাকি সব গ্রাফ বুঝে যাবে এবং খুবই সহজ, জাস্ট একটু খেয়াল করতে হবে। t এর অর্ধেক কত হয়? t/2। কেউ না বুঝলে বলবা, ঠিক আছে? ছোট থেকে ছোট বিষয় না বুঝলে কিন্তু অবশ্যই বলবা, চুপ থাকিও না। ওকে, t এর অর্ধেক হচ্ছে কত? t/2। এই t/2 এর অর্ধেক কত? t/4। সরি, t/2 এর অর্ধেক কত? t/4। আচ্ছা, তাহলে এই এতটুকু পরিমাণ t/4, এটা t/2, তাহলে এতটুকু এটা কত হবে? 3t/4। কিভাবে দেখো, এই যে t/4 এটাও কত? t/4 এটাও কত? t/4। তিনটা t/4 কত? 3t/4। একটা কলম, দুইটা কলম, তিনটা কলম। কয়টা কলম? তিনটা কলম। এই t/4 আর t/4 যোগ করলে কত হবে? t/2 যোগ করো। এই যে দেখো t/4 যোগ কত? t/4 4 লসাগু নাও, তাহলে কত হবে? 2t। 2t মানে কত? t/2। এই যে t/4 যোগ t/4 কত হবে? t/2। বুঝছি কিনা? কোনো সমস্যা আছে?
ওকে, তাহলে আমরা ভাগ করে ফেলছি। দেখো এই এতটুকু পরিমাণ t/4, এতটুকু পরিমাণ হচ্ছে কত t/2, এতটুকু কত 3t/4 আর টোটালটা কত t। এই দুটো বলছি এটা না বলতে হবে ভাইয়া, চুপ থাকিও না। দেখো চুপ থাকবে না। এই যে আমরা এটাকে কি করছি, চারটা ভাগে ভাগ করে ফেলছি। এই টোটাল টাইমটা হচ্ছে কি আমার, টোটাল টাইমটা হচ্ছে আমার পূর্ণ দোলন পরিমাণ সময়, মানে যে সময়ে একটা পূর্ণ দোলন কমপ্লিট করতেছে, বুঝছি? আচ্ছা এই টাইমটাকে আমি চার ভাগে ভাগ করছি। প্রথমে অর্ধেক করে ফেলছি, তাহলে একটা কত t/2, এই t এর অর্ধেক কত হবে t/2, এই t/2 এর অর্ধেক কত t/4, t/2 কে যদি আরো টোটাল ভাগ করো তাহলে কত হবে t/4, ঠিক আছে? তাহলে এইটা t/4, এই এতটুকু পরিমাণ কত t/4, এতটুকু পরিমাণ কত t/4, তাহলে এই পুরোটা কত হবে 3t/4, বুঝছি কি না? মানে t কে আমি চার দ্বারা ভাগ করলে প্রত্যেকটা ভাগ t/4 করে হবে, তাহলে এটাও t/4, এটাও t/4, এটাও t/4, তাহলে কত হবে 3t/4। কি ভাইয়া আমাকে একটু বলো, আমি একটু হাসি। তাহলে এইটা আমরা বুঝছি কিনা, এই জিনিসটা আমরা বুঝতে, এই জিনিসটা আমরা বুঝলে বাদ বাকি সবগুলো গ্রাফ আমরা ইজিলি বুঝে যাব। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। ওকে, দেখো এবার t এর মান যখন 0, মানে সময় গণনার শুরুতে যখন বাক্যারতা কোথায় ছিল, সাম্যাবস্থায় ছিল, আমি এটাকে নিয়ে নাড়াচড়া কিছুই করি নাই, আমি এটাকে নিয়ে নাড়াচড়া এখনো কিছু করি নাই, মানে টাইমের মান কত 0, টাইমের মান কত 0, আমি এটাকে নিয়ে এখনো নাড়াচড়া করি নাই, এটাকে এখনো উপরের দিকে নিক্ষেপ করি নাই। তখন বস্তুটা কোথায় ছিল, সাম্যাবস্থায় ছিল। বস্তুটা কোথায় ছিল, মানে সাম্যাবস্থা থেকে এই বাটখারাটার দূরত্ব কত ছিল 0 মিটার। এই বস্তুটার সাম্যাবস্থায় কতটুকু ছিল 0 মিটার দূরে ছিল। মানে গ্রাফ করতে কি শুরু হবে এখান থেকে, টাইমের মানও 0, সরণের মানও কত 0, প্রত্যেকই শুরু হবে গ্রাফটা এই জায়গা থেকে শুরু হবে, বুঝছি? এবার দেখো ভেরি সিম্পল, t সমান যখন t/4, এই t/4 সময়ে বস্তুটা এখান থেকে এখানে যাচ্ছে। তারপরে t/2 সময়ে, ভাই তোমরা দেখতেছো t/2 সময়ে কোথায় আসছে, এখানে আসছে। 3t/4 এ এখানে যাচ্ছে, টোটাল টাইমে আবার এখানে আসছে। দেখো t এর মান যখন 0 তখন বস্তুটা এখানে, t/4 সময়ে বস্তুটা এখানে আসছে, t/2 সময়ে এখানে আসছে, 3t/4 এ এখানে গেছে, টোটাল টাইমে আবার এখানে আসছে, তাই তো? বুঝছি কিনা? t সমান যখন 0 এখানে, t সমান যখন t/4 এখানে গেছে, t/2 সময়ে এখানে আসছে, 3t/4 এ এখানে গেছে, টোটাল টাইমে আবার এখানে চলে আসছে, একটা পূর্ণ দোলন দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার আমি এটা গ্রাফে লিখবো যে t সমান যখন 0, সাম্যাবস্থা থেকে কত 0, তারপর t সমান t/4 এসে এখানে, এটা হচ্ছে তার সর্বোচ্চ সরণ, এর উপরে তার যায়নি, সর্বোচ্চ সরণ, এটা হচ্ছে তার সর্বোচ্চ সরণ। তাহলে x এর মানটা কোথায় আসছে, এই t/4 সময়ে x এর মানটা কত সর্বোচ্চ, মানে এই জায়গায়। তাহলে আমরা গ্রাফটা কি রকম পাবো, এই যে এরকম পাবো যে t/4 সময়ে সরণটা কত সর্বোচ্চ, এরপরে t/2 সময়ে এসে আবার এখান থেকে এখানে চলে আসছে, মানে সাম্যাবস্থা থেকে আবার সরণ কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে সরণটা আবার কমে কত হয়ে যাচ্ছে, এই যে 0 হয়ে গেছে, t/2 সময়ে সরণটা আবার কত হয়ে গেছে 0 হয়ে গেছে। তারপরে 3t/4 এসে কোথায় যাচ্ছে, এখান থেকে আবার এখানে যাচ্ছে, বিপরীত দিকে সর্বোচ্চ হচ্ছে। তাহলে 3t/4 এ তার সরণটা আবার কি হচ্ছে, বিপরীত দিকে সর্বোচ্চ হচ্ছে। টোটাল টাইম t তে সে আবার আগের জায়গায় ব্যাক করছে, মানে সরণটা আবার কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। এই জিনিসটা কি তোমরা সবাই বুঝছো কিনা? অনেকেই বুঝো না, অনেকেই বুঝো না, যেমন নাকি সমস্যা আছে আমার কাছে মনে হচ্ছে। স্যার আমি বুঝছি, আমি ভালো করে বুঝছি, আপনাকে বুঝে নিতে পারবো। আচ্ছা বাবু বুঝছো, এই যে আমি বলতেছি তোমরা না বুঝার একটা কারণ আছে ভাই, তোমরা দেখতে কম দেখতে, আমরা প্র্যাকটিক্যাল দেখতে কম, এটা প্র্যাকটিক্যাল করতেছো যে দেখা যায় একটু খেয়াল করো, একটু খেয়াল করো যেটা বলতেছি, একটু খেয়াল করো দুর্জয়। এই যে এখানে দেখতেছো না তো ভাইয়া, তোমরা কেমনে দেখতেছো? দেখো যেটা বলতেছি, t সমান যখন 0, বস্তুটা কোথায় আছে, এখানে আছে, সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? আরেকবার খেয়াল করো। তাহলে দেখো t/4 সময়ে বস্তুটা কোথায় গেছে, সর্বোচ্চ উচ্চতায় গেছে না? t/4 সময়ে সর্বোচ্চ উচ্চতায় গেছে, মানে x এর মানটা কি হয়েছে, সাম্যাবস্থান থেকে x এর মানটা কি হয়েছে, সর্বোচ্চ হয়েছে। তাহলে এই যে সরণটা কি হচ্ছে, t/4 সময়ে সরণটা কি হয়েছে সর্বোচ্চ। তারপরে আবার t/2 সময়ে এসে আবার কোথায় ব্যাক করছে, এই জায়গায় ব্যাক করছে। তাহলে এই জায়গায় সাম্যাবস্থা থেকে সরণটা কত 0, তাহলে t/2 সময়ে সরণটা আবার কত হয়ে গেছে 0 হয়ে গেছে। তারপরে 3t/4 এ সে সরণ আবার নিচের দিকে গেছে, তাই না? নিচের দিকে সরণটা আবার কি হয়েছে সর্বোচ্চ হয়েছে। তাহলে 3t/4 এ নিচের দিকে সরণটা আবার কত হয়েছে সর্বোচ্চ হয়েছে। টোটাল টাইম t তে সে আবার আগের জায়গায় ব্যাক করছে, মানে সরণটা আবার কত হয়ে গেছে 0 হয়ে গেছে। বুঝছি কিনা? সানিটা বুঝছি, স্টেপ বুঝছি, আর ভাই তোমার নামটা আমি ভুলে গেছি।
মাহিম ভার্গব না বুঝতে পারছে আরেকটু ভালো করে দেখো এই ইজি জিনিস এটা আচ্ছা এটা বুঝছি না তাহলে এটা হচ্ছে কিসের গ্রাফ সরণের গ্রাফ এটা হচ্ছে কিসের গ্রাফ সরণ স্পন্দনের সরণ ভার্সেস সময়ের গ্রাফ হচ্ছে এটা ওকে আরেকটু দেখো তো এবার এই গ্রাফটাকে ম্যাথমেটিক্যালি বর্ণনা করার জন্য আমার একটা কি দরকার সমীকরণ দরকার তো এই সমীকরণটা হচ্ছে এইটা যে x হচ্ছে a sin ওমেগা t প্লাস হচ্ছে কত tan এই সমীকরণ দিয়ে হচ্ছে আমরা এই গ্রাফটাকে কি করতে পারি বর্ণনা করতে পারি ঠিক আছে কিভাবে বর্ণনা করতে পারি দেখো x a sin ওমেগা t প্লাস tan এই সমীকরণটা হচ্ছে সরল চলন্ত স্পন্দনের সরণ ভার্সেস সময়ের গ্রাফ হচ্ছে এটা সমীকরণ হচ্ছে এটা ওকে এখানে কোনটার পরিচয় কি দেখো এই x এর পরিচয় হচ্ছে যে কোনো টাইমের সরণ মানে সাম্যাবস্থা থেকে 2 মিটার দূরে 5 মিটার দূরে কয় মিটার দূরে আছে সেটা হচ্ছে x এর মান বুঝছি মানে আমি এখানে টাইমের জায়গায় 2 3 5 মানে কোন একটা টাইম ইনপুট করব এখানে x এর মান বের হবে যে ওই টাইমে তার সরণটা কত ছিল সাম্যাবস্থা থেকে বুঝছি আর এটা কি a ফর হচ্ছে অ্যামপ্লিটিউড a ফর কি অ্যামপ্লিটিউডের বাংলা হচ্ছে বিস্তার অর্থাৎ সর্বোচ্চ যে সরণটা x max যেটা x এর যে ম্যাক্সিমাম মান যেটা x এর ম্যাক্সিমাম মান যেটা মানে সরণের ম্যাক্সিমাম মান যেটা সেটাই হচ্ছে তার বিস্তার কোন একটা বস্তু বামে বা ডানে সর্বোচ্চ যে সরণটা হচ্ছে ওইটাই হচ্ছে তার বিস্তার এই যে বামে বা ডানে সর্বোচ্চ যে সরণটা হচ্ছে ওইটাই কি তার বিস্তার সর্বোচ্চ সরণটাই হচ্ছে তার বিস্তার বুঝছি তারপরে এখানে সাইন কেন আসছে কারণ এই যে গ্রাফটা এই গ্রাফটাকে বলা হয় সাইনোসোডোগ্রাফ এটাকে কি বলা হয় সাইন ওয়েভ বলা হয় বা সাইনোসোডোগ্রাফ বলা হয় এটা একটা সাইন ওয়েভ ওই জন্য এখানে কি আসছে সাইন আসছে বুঝছি তারপরে এখানে ওমেগার মিনিংটা কি এটার উচ্চারণ কিন্তু ডব্লিউ না এটার উচ্চারণ কি হবে ওমেগা এটার উচ্চারণ হবে ওমেগা এই ওমেগা দ্বারা কি বোঝায় এই ওমেগা দ্বারা বোঝায় হচ্ছে কৌণিক বেগ এই ওমেগা দ্বারা কি বোঝায় কৌণিক বেগ তো কৌণিক বেগ নিয়ে আমরা কথাবার্তা বলবো বিস্তারিত ঠিক আছে তারপর এখানে অত প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলবো ঠিক আছে স্টেপ বাই স্টেপ সবগুলো আমরা বলবো ওকে তো একটু জাস্ট মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে আমার স্টেপগুলো ফলো করতে হবে হ্যাঁ বলতেছি সবগুলো কথা বলছি স্টেপ বাই স্টেপ বলতেছি তো একটু খেয়াল করো ফুল ফোকাস দিয়ে দেখো এবং তোমাদেরকে আমি একটা ব্যাপারে একদম 100% এনশিওর করে বলতে পারবো একেবারে 100% সেটা হচ্ছে তোমরা যদি একদম নিশ্চুপভাবে মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো দেখো তোমাদের মাথায় যত প্রবলেম আসবে আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো সব প্রবলেম তোমাদের মাথার মধ্যে সলভ হয়ে যাবে জাস্ট আমি যদি ক্লাসটা শেষ করি আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো যে তোমার মাথায় যত প্রবলেম আসবে সবগুলো মাথার মধ্যে শেষ হয়ে যাবে মুখ দিয়ে বের করতে হবে না কি বলছি বোঝা গেছে কারণ আমি জানি তোমার মাথায় কি কি প্রবলেম আসতে পারে কি ধরনের কত ধরনের প্রবলেম আসতে পারে সবগুলো আমি জানি কারণ হচ্ছে আমি হাজার স্টুডেন্টকে পড়াইছি হাজার স্টুডেন্টের মাথা পড়ছি এই একটা পড়া আমি অনেক জনকে পড়াইছি তাই না তো অনেক জনের প্রশ্ন আমি শুনছি কার মাথায় কি ধরনের প্রশ্ন সেগুলো আমি বলছি তা আমার ক্লাসের মধ্যে সব প্রশ্নের সমাধান আছে কি বলছি বোঝা গেছে মানে এটা আমি কনফিডেন্টলি বলতে পারবো যে মাথার প্রশ্ন মাথার মধ্যে শেষ হয়ে যাবে মুখ দিয়ে বের করতে হবে না কি বলছি বুঝছো আচ্ছা তো দেখো ওমেগা এর পরিচয় কি কৌণিক বেগ তোমরা চাইলে এটা টেস্ট করে দেখতে পারো তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারো এবং ক্লাস শেষে মানে চ্যাপ্টারের ক্লাস শেষে প্রশ্নগুলো আছে কিনা তোমরা দেখতে পারো নিজে কি বলছি বোঝা গেছে এগুলো তোমরা খাতায় টুক করে লিখে রাখতে পারো ফাইন তো দেখো আমরা ওমেগা মানে কি কৌণিক বেগ ওমেগা নিয়ে কথা বলবো ওমেগার সময় আসলে তারপরে টিটা কি টিটা হচ্ছে সময় আর এই ডেল্টা কি ডেল্টা হচ্ছে আদি দশা ডেল্টা কি ডেল্টাকে বলা হয় আমরা আদি দশা বা ইনিশিয়াল ফেজ এই আদি দশা নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো তারপরে এই ওমেগা টি প্লাস ডেল এই পুরোটাকে বলা হয় দশা এই পুরোটাকে কি বলবো আমরা দশা বা ফেজ আমাকে যদি বলে দশা বের করতে তাহলে আমি ওমেগা টি প্লাস ডেল বের করব আমাকে যদি বলে আদি দশা বের করতে তাহলে আমি শুধু ডেলের মানটা বের করব বুঝছি তাহলে আদি দশা এবং দশা নিয়ে আমাদের বিস্তারিত কথা বলতে হবে মানে at least 15-20 মিনিট কথা বলতে হবে ঠিক আছে তো আমরা আজকের ক্লাসে এটা রাখবো না এই টপিকসে রাখবো না ঠিক আছে অর্থাৎ আমার প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর একটা স্টেপ আছে সবগুলো স্টেপ বাই স্টেপ সো এভাবে হচ্ছে আমরা যাব এটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার বামে বা ডানে সর্বোচ্চ যে সরণ হবে সেটা হচ্ছে বিস্তার তাহলে x টা হচ্ছে সরণ এই হচ্ছে সর্বোচ্চ সরণ বা বিস্তার sin কেন আসছে কারণ এটা সাইন ওয়েভ ওমেগা হচ্ছে কৌণিক বেগ কথা বলবো এটা নিয়ে t হচ্ছে যে কোনো টাইম সরণ যেটা সেটা যে কোনো টাইম যেটা সেটা আর ডেল হচ্ছে আদি দশা যেটা নিয়ে আমরা কথা বলবো ওমেগা টি প্লাস ডেল হচ্ছে দশা যেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো
তো আপাতত এতটুকু বুঝো যে আদি দশা বা দশা বলতে মূলত কি বোঝায়, একটা কোণকে বোঝায়। কি বোঝায় এটা? একটা কোণকে বোঝায়, মানে 30 ডিগ্রি 40 ডিগ্রি 20 ডিগ্রি একটা কি হবে, ডেল মানে একটা কোণ হবে। কয়টা বলছেন? ডেল মানে কি হবে, একটা 60টা না? ওকে, ডেল মানে কি? ডেল মানে হচ্ছে কোণ, মানে ডেল 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 দ্বারা মূলত কি বোঝাচ্ছে, একটা কোণকে বোঝাচ্ছে 20 ডিগ্রি 30 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার আমি যে বললাম যে এই সমীকরণটা এই গ্রাফটাকে বর্ণনা করতেছে, আদৌ কি এই সমীকরণটা এই গ্রাফটাকে বর্ণনা করতেছে কিনা সেটা আমরা একটু চেক করে দেখি যে আসলে এই সমীকরণটা কি এই গ্রাফের জন্য পারফেক্ট কিনা। সেটা আমরা কি করে দেখতে পারি? টেস্ট করে দেখতে পারি। কিভাবে টেস্ট করে দেখবো? দেখো আমি এখানে টাইমের বিভিন্ন ভ্যালু বসাবো, x এর বিভিন্ন মান আসবে, আমি চেক করে দেখবো x এর মানগুলো এখানে এই গ্রাফের সাথে মিলতেছে কিনা। মানে আমি যদি টাইমের মান এখানে 0 বসাই, x এর মান কত আসতে হবে? 0 আসতে হবে, কারণ x কত, t = 0 তে x কত 0, তাহলে এখানেও x এর মান কত আসতে হবে? 0। আমি যদি টাইমের মান এই যে t এর জায়গায় আমি যদি কত বসাই, t/4 বসাই, তাহলে x এর মান কত আসতে হবে? সর্বোচ্চ আসতে হবে, মানে x কত আসতে হবে? a আসতে হবে, কারণ x এর সর্বোচ্চ মানটা কত? a। ঠিক আছে কিনা? এটাও কত? এটা হচ্ছে মাইনাস a, এদিকে a বললে এদিকে কত? মাইনাস a। তাহলে আমি যদি t এর মান 3t/4 বসাই, t এর জায়গায় কত বসালে? 3t/4 বসালে x এর মান কত আসতে হবে? মাইনাস। যদি আসে তাহলে বলবো যে সমীকরণটা ঠিক আছে, তাই তো? তা আমরা একটু টেস্ট করে দেখি। আমি প্রথমে t এর জায়গায় 0 বসাই, t এর জায়গায় 0 বসালে x কত পাচ্ছি দেখো, a sin, এখানে কত পাবো? a sin ওমেগা t, ওমেগা t মানে ওমেগা ইনটু 0, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমি লিখতেছি ওমেগা ইনটু 0 প্লাস কত? এবারে আরেকটা কথা বলে দেই যে এক্সপেরিমেন্টটা যদি সাম্য অবস্থা থেকে শুরু করা হয়, কোত্থেকে শুরু করা হয়? সাম্য অবস্থা থেকে যদি শুরু করা হয় তাহলে এই ডেল এর মান 0 ডিগ্রি। যদি সাম্য অবস্থা থেকে স্টার্ট হয় তাহলে ডেল এর মান কত? ডেল এর মান 0 ডিগ্রি। বুঝছি? তোমাদের প্রশ্নে এই ডেল নিয়ে তো আমরা বিস্তারিত কথা বলবো বলছি, তো প্রশ্নে যদি ডেল এর মান কত থাকে, ডেল এর মান দেওয়া না থাকে, তাহলে বুঝে নিবা যে ডেল এর মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। কোত্থেকে এক্সপেরিমেন্ট শুরু হইছে? সাম্য অবস্থা থেকে। সাম্য অবস্থা থেকে এক্সপেরিমেন্ট শুরু হইছে মানে ডেল এর মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে দেখো, হ্যাঁ সবগুলো নিয়ে আসতেছি তো ভাইয়া, একটা ক্লাসে তো সবগুলো বলে দিতে পারতেছি না। এখানে তোমরা এতটুকু বুঝতে পারো, আমি যেহেতু বলছি সাম্য অবস্থা থেকে যদি শুরু হয় তাহলে ডেল এর মান 0 ডিগ্রি, তার মানে সবসময় সাম্য অবস্থা থেকে শুরু হবে না। তো এই কেসগুলো আমরা পরের ক্লাসগুলোতে দেখবো। 4টা ক্লাসে শেষ করব তো এটা, আমি কি একসাথে সব বলে দিতে পারবো? 4টা ক্লাসে শেষ করব তো। দেখো তাহলে দেখো যদি এক্সপেরিমেন্টটা করতে গিয়ে সাম্য অবস্থা থেকে শুরু হয়, সাম্য অবস্থা থেকে শুরু হয় তাহলে ডেল এর মান কত হবে? 0 ডিগ্রি। বুঝছি কিনা? ডেল এর মান কত হবে? 0। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা থেকে শুরু হয়েছে, সাম্য অবস্থা থেকে শুরু হয়েছে, তাহলে ডেল এর মান কত বসাবো? এখানে 0 বসাবো। তাহলে দেখো আমরা পাচ্ছি a sin w * 0 যোগ কত? 0। তার মানে কত দাঁড়াচ্ছে এখানে? sin 0। ঠিক আছে কিনা? sin কত? 0। আর sin 0 এর মান কত? 0। তাহলে a * 0 তার মানে কত আসছে? 0। তাহলে আমার x এর মানটা কত আসছে? 0। যেটা কিনা আমরা দেখছি টাইমের মান 0 হলে x এর মান কত? 0। এবার আমি আরেকটু চেক করে দেখি। আমি এখানে টাইমের মানটা 0 না বসে কত বসাবো? 3t/4 বসাই। ঠিক আছে? টাইমের ভ্যালু কত বসাই? 3t/4 বসাই। ঠিক আছে? তাহলে দেখো x এর মানটা কত আসে? x আমরা লিখতে পারি হচ্ছে কত? a sin ওমেগা t প্লাস হচ্ছে কত? ডেল, এবং ডেল এর মান কত? 0 ডিগ্রি। তো দেখো আমরা এখানে লিখতেছি a sin ওমেগা, ওমেগা মানে কি দেখো? ওমেগা মানে হচ্ছে 2π/t। ওমেগার সূত্র হচ্ছে কি? 2π/t। একটু পরে এখানে কথা বলছি, এটা শেষ করে এখানে কথা বলছি। তারপর সূত্রটা দেখো, ওমেগার সূত্র কি লিখছি? 2π/t। 2π/t, t হচ্ছে তার দোলনকাল বা পর্যায়কাল, অর্থাৎ যে সময় এসে একটা পূর্ণ দোলন কমপ্লিট করছে সেটা। তাহলে কৌণিক বেগ ওমেগা মানে কি বলছি? 2π/t। তাহলে এই ওমেগার জায়গায় আমি বসাই দিচ্ছি হচ্ছে কত? 2π/t বসাই দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে কিনা? ওকে। আর এই t এর জায়গায় কত বসাবো বলছি? t এর জায়গায় 3t/4 বসাবো। এই যে বসাচ্ছি 3t/4। ঠিক আছে? 3t/4। তারপরে ডেল কত? 0। তাহলে দেখো এই যে t কাটাকাটি যাচ্ছে, এই 2 আর 4 কাটাকাটি গেলে এখানে কত থাকবে? 2 থাকবে। তাহলে আমরা কত পাচ্ছি ফাইনালি? a sin কত হবে? 3 * π/2। ঠিক আছে? 90 ডিগ্রি ভ্যালু দেখো না, 3 * 90 মানে 270 আর কি। sin 270 এর মান কত? -1। sin 270 এর মান কত? -1। এই যে দেখো sin 0 ডিগ্রি মান কত? 0 না? তাহলে sin এই যে 180 ডিগ্রি মান কত হবে? এই যে এখানে আসলে 0 হবে। তারপর sin 90 ডিগ্রি মান কত? 1 না? তাহলে sin 270 ডিগ্রি মান কত হবে? -1।
ক্যালকুলেটর দেখতে পারো কত আসছে -1। তাহলে এখানে পাচ্ছি আমরা -1 আর এখানে কত a, তাহলে কত পাবো -a। এই যে দেখো 3/4 সময় তার 3/4 সময় তার x এর মান কত -a, বুঝছি কি না? তার x এর মান কত -a, বুঝছি। তার মানে এই সমীকরণটা এই গ্রাফটাকে কি করতে পারতেছে, এই গ্রাফটাকে বর্ণনা করতে পারতেছে। তার মানে এইটা এই গ্রাফের সমীকরণ, বুঝছি। মানে কি বলছি, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। তাহলে দেখো কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে বা ঘুরতে চায়, ঘুরে মানে ঘুরে গেছে, আর ঘুরতে চায় মানে একটা বাঁক নিছে, বুঝছি। তাহলে দেখো যে কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে বা ঘুরতে চায়, তখন আমরা বলতে পারি যে তখনই কি থাকবে, কৌণিক বেগ থাকবে। কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখনই কি থাকবে, কৌণিক বেগ থাকবে। ওকে, আচ্ছা। তো কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে ডিফারেন্সটা আমরা একটা বুঝি। দেখো রৈখিক বেগ, এই যে রৈখিক বেগ বলতে আমরা কি বুঝি, আমি এখানে লিখি হচ্ছে রৈখিক বেগ, আর এই পাশে লিখি হচ্ছে আমরা কৌণিক বেগ, ঠিক আছে। তো দেখো রৈখিক বেগ মানে কি, দূরত্ব ডিভাইডেড বাই সময়। রৈখিক বেগ v আমরা কি জানি, কত দূরত্ব অতিক্রম করছে, কত সময়ের মধ্যে করছে, এটাই তো রৈখিক বেগ। তাহলে দেখো বস্তুটা এইখান থেকে সাপোজ ধরো একটা গাড়ি ঘুরে এখানে আসছে, এবং এই রেডিয়াসটা হচ্ছে সাপোজ 5 মিটার, ঠিক আছে। দেখি তোমাদের মধ্যে কে বিচক্ষণ, এইটা কত 5 মিটার, এবং এই 5 মিটার দূরত্ব সে কভার করছে 2 সেকেন্ডের মধ্যে। তাহলে তার রৈখিক বেগটা আমাকে কি একজন বলে দাও। এত বিলিয়ন আমি তো এটা এক্সপেক্ট করি। দেখো আমি কি বলছি, দেখো তাহলে আমি একটু মিলাই তোমরা যে 2.5 বলছো 2 পাই r বাই 2 করো, তাহলে 2 পাই r এর মান কত, r এর মান হচ্ছে 5 ডিভাইড বাই 2, এটা হিসাব করে বের করো। 2 পাই r 2 পাই into 5 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2 কত আসছে 15.15 কে বলছে 2.5 আচ্ছা দেখো ভাই, তাহলে দেখো যেটা বলছি, তাহলে দেখো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রৈখিক বেগ মানে কি, দূরত্ব কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে রৈখিক বেগও থাকবে, কৌণিক বেগও থাকবে, রৈখিক বেগও থাকবে, কৌণিক বেগও থাকবে। রৈখিক বেগ মানে কি, দূরত্ব বাই সময়। তাহলে দেখো এই রাস্তাটা, এই বৃত্তটা রেডিয়াস হচ্ছে কত 5 মিটার, তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য কত, অর্থাৎ আমি যদি এই রাস্তাটাকে ছিঁড়ে এরকম সোজা করে ধরি, তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য কতটুকু হবে, এই বৃত্তটার পরিধি যত ততটুকু, বৃত্তটার পরিধি হচ্ছে কত 2 পাই r। তাহলে এই 2 পাই r এই হচ্ছে এই বৃত্তাকার রাস্তাটার দৈর্ঘ্য, মানে আমি যদি ছিঁড়ে এটাকে সোজা করি তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য কত হবে 2 পাই r। আর এই দৈর্ঘ্যটা সে কত সময়ের মধ্যে করতেছে 2 সেকেন্ডের মধ্যে, তাহলে দূরত্ব ডিভাইড বাই সময়। তাহলে आंसर কত আসছে 15.708 এত m/s1। এটা হচ্ছে তার রৈখিক বেগ, বুঝছি কি না, দূরত্ব বাই সময়, এটা হচ্ছে তার কি রৈখিক বেগ, বুঝছি। আর কৌণিক বেগ কি, কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে কোণ বাই সময়। কৌণিক বেগ মানে কি, কোণ বাই সময়, কোণ বাই সময়, অর্থাৎ এই সময়ের মধ্যে সে কত কোণ উৎপন্ন করছে। তো দেখো সে এই খেয়াল করো, সে এখান থেকে ঘুরে এখানে আসছে, এখান থেকে ঘুরে এখানে আসছে, তাহলে কত কোণ উৎপন্ন করছে সে 2 পাই 360 ডিগ্রি বা 2 পাই, কত সময়ের মধ্যে। দেখো একবার পূর্ণদোলন দিতে যে সময় লাগে সেটাকে তো আমরা পর্যায়কাল বলি, একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটাকে তো পর্যায়কাল বলি। তাহলে একবার ঘুরে আসতে কত কোণ উৎপন্ন করছে 2 পাই, কত সময়ের মধ্যে ক্যাপিটাল টি, পর্যায়কাল পরিমাণ সময়ের মধ্যে। ওইজন্য আমরা ওমেগা ইকুয়াল টু কত লিখছি 2 পাই বাই টি লিখছি, বুঝছি কি না। এইজন্য ওমেগা ইকুয়াল টু কত লিখছি 2 পাই বাই টি লিখছি। আবার এই ওমেগার জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে কত 2 পাই বাই টি। আবার দেখো আমরা 1 বাই টি ইকুয়াল টু কত জানি, 1 বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে f। আমরা 9 10 এ পড়ে আসি 1 বাই টি মানে f, f মানে হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এই 1 বাই টি এর জায়গায় আমরা লিখতে পারবো 2 পাই f। তাহলে ওমেগা ইকুয়াল টু কত 2 পাই বাই টি আবার 2 পাই f, এটা ওমেগার সূত্র, এগুলো সবগুলোর সূত্র, ঠিক আছে। আবার এই ওমেগা ইকুয়াল টু আমরা কখনো কখনো এটা লিখবো যে √k বাই m, এটাও লিখবো, এটাও আমরা দেখবো, ঠিক আছে। ওমেগা ইকুয়াল টু কত √k বাই m, তাহলে ওমেগা বের করার এই তিনটা সূত্র, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই t 2 পাই f এবং √, কত হবে k বাই m, k হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে এগুলো হচ্ছে ওমেগা বের করার সূত্র, বুঝছি আমরা। আচ্ছা দেখো আর 10টা মিনিট, দেখো এবার আমরা দেখব হচ্ছে বেগ আর সময় লেখচিত্র।
এবং এটা খুব তোমরা সহজে বুঝিয়ে নিতে পারবা যেহেতু সম্মানটা বুঝে গেছে। এবার আমরা কাকে রাখবো বলছি, সময়কে রাখবো। এবার কাকে রাখবো, এবার কি আরেকটু এবার কাকে রাখবো, ব্যাগকে রাখবো। সানি তাহলে টোটাল টাইম যেটা মানে যে টাইমে একটা পূর্ণ দোলন দিচ্ছে সেই টাইমটা হচ্ছে কত, এই ফরহাদ একটু ভাই আরেকটু তাহলে যেই টাইমে হচ্ছে পূর্ণ দোলন দিচ্ছে সেটা হচ্ছে কোনটা, ঠিক আছে, টি টাইমে পূর্ণ দোলন দিচ্ছে। তাহলে টি এর অর্ধেক কত, তার অর্ধেক কত, এটা কত। এবার দেখো বস্তুটা যখন এই জায়গায় ছিল মানে সময় গণনা শুরুতে মানে টি এর মান যখন 0, বস্তুটা যখন কোথায়, এইখানে, বস্তুটা যখন কোথায়, এইখানে তার ব্যাগ কত, আনসার হচ্ছে সর্বোচ্চ, না এটা না সর্বোচ্চ, আনসার হচ্ছে সর্বোচ্চ। কারণ নিক্ষেপ করার যে ব্যাগটা, আমি কোন একটা বস্তুকে যে নিক্ষেপ করব ওই ব্যাগটাই কি থাকে, সর্বোচ্চ থাকে। এরপর আস্তে আস্তে ব্যাগ কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তারপরে 0, তারপরে কি হয়, পড়ে যায়, তাই তো। তার মানে নিক্ষেপ করার ব্যাগটাই কি থাকবে, সর্বোচ্চ। আমি যে এখানে বস্তুটাকে নিক্ষেপ করব ওই নিক্ষেপ করার মুহূর্তেই তার ব্যাগ কি থাকবে, সর্বোচ্চ। এরপরে ব্যাগ আস্তে আস্তে কমতে থাকবে, কমে এখানে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ব্যাগ কত হবে, 0 হবে। তার মানে এই জায়গায় ব্যাগ কত, এই জায়গায় ব্যাগ কত, 0। এখানে ব্যাগটা কি থাকবে, এইখানে ব্যাগটা ম্যাক্সিমাম থাকবে এবং সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ 0, এখানেও ব্যাগ 0, বুঝছি। এবং এই জায়গায় ব্যাগটা কি থাকবে, বিটা ম্যাক্স থাকবে, এই জায়গায় ব্যাগ কত হবে, 0 হবে, বুঝছি কিনা এই জিনিসগুলো। সর্বোচ্চ উচ্চতায় ব্যাগগুলো কত হবে, 0 হবে, বুঝছি। এখানে লিখবো এবার এই যে টি সমান যখন 0 ব্যাগের মানটা তখন কি সর্বোচ্চ। তাহলে গ্রাফটা শুরু হবে কোথা থেকে, এইখান থেকে আর শুরু হবে না, কিন্তু কোথা থেকে শুরু হবে, এইখান থেকে। তারপরে দেখো এই t/4 সময়ে সে এখান থেকে কোথায় গেছে, এইখানে। তাহলে এইখানে ব্যাগের মান সর্বোচ্চ ছিল, এখানে ব্যাগের মান কত, 0। তার মানে এখান থেকে এখানে যাওয়ার সময় ব্যাগটা কি হয়েছে, কমছে। তাহলে ব্যাগ কমছে কিন্তু ব্যাগ কমার যে হারটা সেটা বাড়ছে। মানে প্রথমে ব্যাগ কমছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড করে, পরে ব্যাগ কমছে 4 মিটার পার সেকেন্ড করে, এরপরে ব্যাগ কমতেছে 6 মিটার পার সেকেন্ড করে, এরপরে ব্যাগ কমতেছে 10 মিটার পার সেকেন্ড করে। অর্থাৎ ব্যাগ কমার হারটা বাড়তেছে, ব্যাগ কমতেছে, ব্যাগ কমে কমে 0 হয়ে গেছে, কিন্তু ব্যাগ কমার যে হারটা সেই হারটা বাড়তেছে। মানে ব্যাগ কমার হার মানে কি, মন্দন। তাহলে এখান থেকে এখানে যাওয়ার সময় ব্যাগ কমতেছে কিন্তু কি বাড়তেছে, মন্দন বাড়তেছে, ঠিক আছে। তো আমরা এখানে ব্যাগ নিয়ে কথা বলতেছি, এর পরেরটাতে মন্দন নিয়ে কথা বলবো। মন্দন মানে ত্বরণ এবং সময় লেখচিত্রটাতে। তো এখানে আমরা ব্যাগ নিয়ে কথা বলতেছি। তাহলে এখান থেকে এখানে যাওয়ার সময় ব্যাগটা কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে দেখো এইটি t/4 সময়ে বস্তুটা কোথায় গেছে, এই জায়গায় গেছে না, এই জায়গায় ব্যাগ কত হয়ে গেছে, 0। তাহলে গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা এরকম হবে, t/4 সময়ে ব্যাগটা কি হয়ে গেছে, এই যে এই পাশে ব্যাগ লাগছে, ব্যাগটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তারপরে t/2 সময়ে এসে আবার এখান থেকে কোথায় আসবে, এখানে আসবে না, তার মানে তার ভ্যালোসিটি আবার কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে t/2 সময়ে তার ভ্যালোসিটি আবার কি হলো, এই যে ম্যাক্সিমাম হলো, বুঝছি কিনা। তারপরে c/4 এসে আবার কোথায় যাচ্ছে, সর্বোচ্চ উচ্চতায় যাচ্ছে, সর্বোচ্চ উচ্চতায় তার ভ্যালোসিটি কত, 0, এই যে আবার 0 হয়ে যাচ্ছে। তারপর টোটাল টাইম t তে এসে আবার কোথায় যাচ্ছে, সাম্যাবস্থায় যাচ্ছে। তাহলে সাম্যাবস্থায় তার ভ্যালোসিটি কেমন হবে, ম্যাক্সিমাম, ঠিক আছে কিনা। তাহলে এই ব্যাগের গ্রাফটা কেমন হবে, এরকম। আমি আবারও বলি, দেখো t সমান যখন 0 বস্তুটা কোথায় আছে, এখানে নিক্ষেপ করার ব্যাগটাই কি থাকে, সর্বোচ্চ। তাহলে এখানে ব্যাগটা কি সর্বোচ্চ। তারপরে সে যখন এখান থেকে এখানে গেল কত সময়ে, t/4 সময়ে, t/4 সময়ে এখানে গেছে। তাহলে এখানে ব্যাগটা কত, 0। তাহলে এই যে দেখো t/4 এর ব্যাগটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তারপরে t/2 সময়ে সে আবার আগের জায়গায় ব্যাক করছে, সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় ব্যাগটা কেমন, ম্যাক্সিমাম, ঠিক আছে কিনা সানি, সাম্যাবস্থায় ব্যাগটা কেমন, ম্যাক্সিমাম। তাহলে দেখো t/2 সময় ব্যাগটা আবার কি হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে। তারপরে 3t/4 এ সে কোথায় গেছে, এখান থেকে এখানে আসছে, এখানে ব্যাগটা কত, 0। এই যে 3t/4 এর ব্যাগটা আবার কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। টোটাল টাইমে সে আবার এখান থেকে এখানে আসছে, মানে সাম্যাবস্থায় আসছে, সাম্যাবস্থায় ব্যাগটা কত, সর্বোচ্চ। এই যে তার ব্যাগটা আবারও কত হয়েছে, সর্বোচ্চ হয়েছে, বুঝছি কিনা। তাহলে এটা হচ্ছে আমার কিসের গ্রাফ, ব্যাগ এবং সময়ের গ্রাফ। কিসের জন্য, সরল চলিত স্পন্দনের জন্য। দুটোই মার্গ, বুঝছো কিনা। এই গ্রাফটাকে বর্ণনা করার জন্য একটা সূত্র দরকার এবং সেই সূত্রটা হচ্ছে v a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল। এখানে cos কেন আসছে, কারণ এই গ্রাফটাকে বলা হয় কোসাইন গ্রাফ। এই গ্রাফটাকে কি বলা হয়, কোসাইন ওয়েভ বা কোসাইন গ্রাফ বলে। এর পরিচয় বলছি, এ হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার, বামে বা ডানে সর্বোচ্চ যে ব্যাগটা সেটাই হচ্ছে তার বিস্তার। ওমেগা নিয়ে কথা বলছি, টি বলছি, ডেল বলছি, আদি দশা, এগুলো নিয়ে আরো বিস্তারিত বলবো। এই পুরোটা হচ্ছে দশা, ডেল হচ্ছে আদি দশা। নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে কথা বলবো। আগের সূত্রটা মনে রাখা
বুঝছি না আগে সূত্রটা যেমন a sin ওমেগা t প্লাস b এখানে cos হবে কারণ এই গ্রাফটা মানে এটা তো হচ্ছে এর পাশে যে ওমেগাটা আছে এটা কথা বলতেছে এটা এটা চলে আসছে দেখো এটাও কেন আসছে সেটাও বলবো এই ওমেগাটাও কোথা আসছে সেটা নিয়েও আমরা বলবো ঠিক আছে x কে যখন আমরা এটাকে যখন ডিফারেন্সিয়েট করব এগুলো নিয়ে আমরা বলবো সবগুলোই বলবো a sin ওমেগা t প্লাস কত ডেল এটাকে ডিফারেন্সিয়েট করব এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাবো দেন এটাকে ডিফারেন্সিয়েট করব ত্বরণের সূত্র পাবো সবগুলাই বলবো ঠিক আছে স্টেপ বাই স্টেপ চারটা ক্লাসের মধ্যে দেখবে যে এই চ্যাপ্টারটা শেষ এরপর তোমরা দেখবে যে তোমাদের মাথায় আর কোনো কোশ্চেন নেই কি বলছি বোঝা গেছে তাহলে আজকের ক্লাস আমাদের কতটুকু গেল এই যে ব্যাক সময় লেখচিত্র পর্যন্ত গেছে ঠিক আছে তো আরেকটা লেখচিত্র এখানে আছে ওইটাও শেষ করে দিই তাহলে মনে হয় ভালো হয় ছোট্ট একটা কাজ ছোট্ট ঠিক আছে ছোট্ট এটা শেষ করে দিলে তাহলে একটা মানে এই বেস থাকতেছে যে লেখচিত্রের কাজটা আজকে শেষ হয়েছে বুঝছি কি না 5 মিনিট লাগবে সর্বোচ্চ 5 মিনিট লাগবে দেখো তো আমরা ত্বরণের গ্রাফটাও দেখে ফেলি ত্বরণের গ্রাফ 5 মিনিট লাগবে বেশি লাগবে না ত্বরণের গ্রাফ 5 মিনিটও লাগবে না দেখো এবার আমরা কি দেখব ত্বরণের গ্রাফটা দেখে ফেলি এবার আমরা ত্বরণের গ্রাফটা দেখে ফেলি সো দেখো এই জায়গাগুলোতে ভেলোসিটি 0 এবার আমরা ত্বরণের গ্রাফটাও একটু দেখে ফেলি তো ত্বরণের গ্রাফটা কিরকম হবে আমি এই পাশে হচ্ছে সময়কে রাখতেছি আগের মতো এটা হচ্ছে টোটাল টাইম t টাইমের অর্ধেক হচ্ছে কত t/2 এর অর্ধেক কত t/4 আর এটা হচ্ছে কত 3t/4 মনোযোগ দিয়ে খেয়াল করো 2 মিনিট লাগবে আর এই পাশে আমরা ত্বরণকে রাখতেছি বা মন্দনকে রাখতেছি ঠিক আছে ত্বরণ বা মন্দনকে রাখতেছি এবার খেয়াল করো t সমান যখন 0 বস্তুটা কোথায় আছে সাম্যাবস্থায় আছে বস্তুটা কোথায় আছে সাম্যাবস্থায় আছে সাম্যাবস্থায় ত্বরণ কত 0 শাবাশ সাম্যাবস্থায় ত্বরণ কত 0 সাম্যাবস্থায় ত্বরণ কত 0 ঠিক আছে এখানে ব্যাক ম্যাক্সিমাম ব্যাক কি থাকে ম্যাক্সিমাম থাকে ব্যাক ম্যাক্সিমাম বাট ত্বরণ কত এখানে 0 তো ব্যাক ম্যাক্সিমাম বাট ত্বরণ 0 কেন সেটা নিয়েও আমরা কথাটা বলবো ঠিক আছে প্রত্যেকটাই আমাদের এই ক্লাসের মধ্যেই থাকবে স্টেপ বাই স্টেপ বুঝছি কি না আচ্ছা তো দেখো এখানে ব্যাক ম্যাক্সিমাম হবে ত্বরণ কি হবে 0 হবে আমি একটু উদাহরণ দিয়ে এই জিনিসটা একটু বুঝাই দিই দেখো আমাদের কাছে এখানে হচ্ছে একটা কি আছে বাটখারা আছে আর দুই পাশে দুটো স্প্রিং আছে তো এই স্প্রিংটা এই বাটখারাটাকে এইদিকে টানতেছে আর এটা এইদিকে টানতেছে ঠিক আছে এটাও এক বলে টানতেছে এটাও এক বলে টানতেছে ও 10 নিউটন বলে টানতেছে ও কত 10 নিউটন বলে টানতেছে তাহলে এই বাটখারাটার উপরে এখন নেট বল কত শূন্য ঠিক আছে কিনা এই বাটখারা এও 10 নিউটন ও 10 নিউটন বলে টানতেছে তাহলে ওর উপরে এখন নেট বল কত 0 তাহলে F0 মানে কত m এর মানে 0 ঠিক আছে কিনা F মানে তো m এ তাহলে F m m 0 তাহলে m কি 0 হইতে পারবে বস্তুর ভর কখনো বস্তুর ভর কি কখনো 0 হইতে পারে তাহলে বস্তুর ভর তো 0 হইতে পারবে না তাহলে কারে 0 হইতে হবে ত্বরণকে 0 হইতে হবে তাহলে সাম্যাবস্থায় ত্বরণটা কত থাকবে সাম্যাবস্থায় ত্বরণটা কত থাকবে 0 থাকবে তাহলে t সমান যখন 0 মানে বস্তুটা যখন এখানে আছে তখন তার ত্বরণটা কত 0 একটু মনোযোগ ধরে রাখবা আর একটু ত্বরণটা কত 0 বুঝছি এবার t/4 সময়ে সে এখান থেকে কোথায় গেছে এখানে গেছে t/4 সময়ে সে এখান থেকে এখানে গেছে তাহলে এখানে তার ব্যাগ ম্যাক্সিমাম ছিল এখানে তার ব্যাগ শূন্য তাহলে ব্যাগটা কমছে কিন্তু ব্যাগ কমার হারটা বাড়ছে মানে মন্দন বাড়ছে এখানে মন্দন শূন্য ছিল ত্বরণ বা মন্দন শূন্য ছিল সেই মন্দনটা বাড়তে এই জায়গায় মন্দনটা কি হয়েছে ম্যাক্সিমাম হয়েছে এই জায়গায় মন্দনটা কি হয়েছে ম্যাক্সিমাম হয়েছে তাহলে t/4 সময়ে মন্দনটা কি হয়েছে ম্যাক্সিমাম হয়েছে বুঝছি কিনা t/4 সময়ে মন্দনটা কি হয়েছে দেখো ব্যাগ কমছে এখানে ব্যাগ ম্যাক্সিমাম এখানে ব্যাগ 0 তার মানে ব্যাগ কমছে কিন্তু ব্যাগ কমার হারটা বাড়ছে মানে মন্দনটা বাড়ছে এবং এই জায়গায় গিয়ে মন্দনটা কি হবে ম্যাক্সিমাম হবে এবং আমি এটা নিচের দিকে কেন স্টার্ট করছি মন্দন হইছে এই জন্য आंसर হচ্ছে না মন্দন হইছে এই জন্য না নিচের দিকে কেন স্টার্ট করছি এই গ্রাফটা শেষ হওয়ার পরে आंसरটা দিচ্ছি বাট এতটুকু শিওর থাকো যে মন্দন হওয়ার জন্য নিচ থেকে স্টার্ট করি না বুঝছি কিনা মন্দন হইছে এই জন্য নিচ থেকে স্টার্ট করি নাই অন্য একটা কারণে নিচ থেকে স্টার্ট করছি গ্রাফটা কমপ্লিট করেই বলতেছি সেই কারণটা সো দেখো তাহলে t/4 সময়ে তার মন্দনটা কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তারপরে t/2 সময়ে সে আবার আগের জায়গায় ব্যাক করতেছে আগের জায়গায় তার ত্বরণ বা মন্দনটা কত 0 তাহলে t/2 সময়ে মন্দনটা কত হয়ে যাবে 0 3t/4 এসে আবারো সর্বোচ্চ চলে যাচ্ছে এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম এখানে ভেলোসিটি শূন্য তাহলে এখান থেকে এখানে যাওয়ার সময় ভেলোসিটি কমছে কিন্তু ভেলোসিটি কমার হারটা বাড়ছে বুঝছেন তার মানে মন্দনটা বাড়ছে তাহলে 3t/4 এর মন্দনটা কি হয়েছে ম্যাক্সিমাম হয়েছে ঠিক আছে কিনা তো দেখো এটা যে মন্দনের জন্য নিচ থেকে স্টার্ট করি নাই ওইটারই প্রমাণ হচ্ছে এটা এখানেও মন্দন হয়েছে তাহলে এটা উপরে কেন হয়েছে বুঝছি কিনা তার মানে এইটা আমরা মন্দনের জন্য স্টার্ট নিচ থেকে স্টার্ট করি নাই বুঝছি কিনা অন্য একটা কারণ সেই কারণটা আমরা একটু পরে বলতেছি বুঝছি কিনা ওকে তাহলে দেখো 3t/4 এ তার মন্দনটা আবারো কি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে
টোটাল টাইম কি এসে আবার আগের জায়গায় ব্যাক করতেছে যেখানে ত্বরণ বা মন্দনটা কত 0 তাহলে গ্রাফটা কোথায় যাবে এই যে এখানে গিয়ে মিলে যাবে বুঝছে কিনা তাহলে এটা হচ্ছে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ হচ্ছে এটা ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ হচ্ছে এটা ঠিক আছে তো এবার আমরা বলি যে গ্রাফটাকে কেন ডিসপ্লে থেকে স্টার্ট করা হয়েছে আনসার হচ্ছে গ্রাফটা আমি সূত্র থেকে স্টার্ট করলেও কোনো সমস্যা নাই তবে আমরা সরণীয় গ্রাফটা কিভাবে লিখছি সরণীয় গ্রাফটা এভাবে স্টার্ট করছি না সরণীয় গ্রাফটা এভাবে স্টার্ট করছি না এবং শুরুতেই আমরা বলছি যে সরল চন্দ্রের স্পন্দনে ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্কটা কেমন সমানুপাতিক এবং বিপরীত যে ত্বরণ যদি এদিকে মুখ করে থাকে তো সরণ এদিকে মুখ করে থাকবে আমি যদি সরণের গ্রাফটা উপর থেকে শুরু করি ত্বরণের গ্রাফ আমাকে নিচ থেকে শুরু করতে হবে আমি যদি ত্বরণের গ্রাফটা উপর থেকে শুরু করি সরণের গ্রাফ নিচ থেকে শুরু করতে হবে অর্থাৎ ত্বরণ এবং সরণকে অলওয়েজ কি রাখতে হবে অপোজিট রাখতে হবে ওই অপোজিট বোঝানোর জন্য এটাকে নিচ থেকে স্টার্ট করছি মন্দনের জন্য না বুঝছি কিনা তাহলে আমরা এতটুকু রাখতেছি জাস্ট সূত্রটা দেখা দিচ্ছি তাহলে এই ত্বরণের সূত্রটা কি মানে এই গ্রাফকে বর্ণনা করতে পারে সেই সূত্রটা কি x a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস হচ্ছে কত ডেল x a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস ডেল এই সূত্রটা প্রত্যেক আসছে কিভাবে আসছে নেক্সট ক্লাসে আমরা সব বিস্তারিত বলবো বুঝছেন ওকে তাহলে আজকে আমি বলবো x a ওমেগা sin ওমেগা t আজকে